আজকের এই স্টোরিটি লাহোরিয়া গ্রামের পশ্চিম পাড়া নামক যে একটা জায়গা রয়েছে, এই গ্রামের এই পশ্চিম পাড়া গ্রাম, লাহোরিয়া তো আসলে ইউনিয়ন, আবার ওই ইউনিয়নেরই আরেক মানে গ্রামও আছে লাহোরিয়া। তো লাহোরিয়া গ্রামের কিছু কিছু অংশ রয়েছে, তার মধ্যে পশ্চিম পাড়া একটা, যেমন পশ্চিম পাড়া রয়েছে, তারপরে তালুকপাড়া রয়েছে, হ্যাঁ, এরকম বেশ কিছু গ্রাম রয়েছে। এর মধ্যে পশ্চিম পাড়া একটা। পশ্চিম পাড়ায় খুব ক্লোজ চারজন বন্ধু ছিল। একজন নাম হৃদয়, আরেকজন রমজান, আরেকজন রিয়াজ এবং আরেকজন তাজরুল। এর মধ্যে হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করতো, মানে আলিয়া মাদ্রাসা যেটা আর কি। রমজান ও রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল কিছু দূর লেখাপড়া করে সে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার চাচার একটি ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটরের কাজ করত। গ্রামের বিভিন্ন বিয়ে, তারপরে আরো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো থাকতো, এই অনুষ্ঠানগুলোতে ডেকোরেটরের কাজগুলো তাজরুল করত। তো চারজন বন্ধু খুবই ক্লোজ ছিল, তারা একই সাথে চলাফেরা করত, খেলাধুলা করত এবং এরা একই সাথে বিভিন্ন প্রোগ্রামগুলোতেও অ্যাটেন্ড করত। ঘটনাটির সময় 2018 সাল, খুব বেশি দিন আগের নয়। 2018 সালের শীত মৌসুম। আমরা জানি বাংলাদেশে শীত মৌসুমগুলোতে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো উন্মুক্ত স্থানে হয়ে থাকে। ধর্মীয় প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, যেমন ওয়াজ মাহফিলগুলো আমাদের দেশে শীতকালে হয়ে থাকে। ঠিক এমন একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য এই চারজন বন্ধু সিদ্ধান্ত নেয়। এই ওয়াজ মাহফিলটি ছিল আরাজি মণ্ডল কাজী মাহফিল নামে সেটি পরিচিত আসলে ওখানে মানুষের কাছে, আরাজি মণ্ডল কাজী মাহফিল। এটি এই পশ্চিমপাড়া গ্রাম থেকে বেশ দূরে ছিল, পায়ে হেঁটে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগত। তাজরুল হৃদয়, রমজান ও রিয়াজকে বলে যে তারা ওই মাহফিলে যেতে চায়। স্বাভাবিকভাবে তারাও রাজি হয়। রাত 8টার পরে তারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে সবাই বের হয়। যেতে যেতে হঠাৎ তাজরুল বলে যে এই আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যেতে তো অনেক সময় লাগবে। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে মাহফিলে যাব, ওই মাহফিল ছাড়াও আর একটা মাহফিল আছে, সেটি হচ্ছে কামারপাড়া নামক একটা জায়গায়। তো অনেকটা পাশাপাশি আর কি। তো আরাজি মণ্ডল কাজীর মাহফিল এবং কামারপাড়ার ওয়াজ মাহফিলের একটু পার্থক্য ছিল, সেটা হচ্ছে যে ওখানে মাহফিলের পাশাপাশি ইসলামী সঙ্গীতানুষ্ঠানের একটা আয়োজন ছিল। তো ওরা সিদ্ধান্ত নিল আরাজি মণ্ডল কাজীর মাহফিলে না গিয়ে তারা কামারপাড়া মাহফিলে যাবে। এখন কামারপাড়া মাহফিলে যেতেও কিন্তু বেশ দূরের পথ পাড়ি দিতে হবে। এমন সময় তাজরুল বলে যে এত দূরের পথ আমরা মাত্র 20 থেকে 25 মিনিটেই পাড়ি দিতে পারি খুব সহজেই। কিভাবে? আমরা ইছামতি বিলের মধ্য দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যদি যাই, তাহলে খুব সহজেই অল্প সময়ে আমরা কামারপাড়া ওই মাহফিলে পৌঁছে যেতে পারব। তো ভালো কথা, সবাই একমত হয়। 4 বন্ধু ইছামতি বিলের মধ্য দিয়ে যেতে থাকে। আমরা জানি বর্ষাকালে বিলগুলো পানিতে টইটুম্বুর হয়ে থাকে, কিন্তু এরই ঠিক বিপরীত চিত্র দেখা যায় শীতকালে। বিলে তেমন কোনো পানি থাকে না বললেই চলে, আর তখন বিলগুলোতে বিভিন্ন খাদ্যশস্যের চাষ হয়, স্পেশালি ধান চাষ হয়। তো ইছামতি বিলে তখন চতুর্দিকে শুধু ধানের চাষ হয়েছে, আর ধানের যখন চাষ হয় সেখানে সেচ দেওয়ার জন্য বিভিন্ন সেচ মেশিনও বসানো হয়। কোনোটি ইলেকট্রিসিটিতে চলে, কোনোটি তেলে চলে, অধিকাংশই তেলে চলে, কারণ ওখানে তো আসলে পার্মানেন্ট কারেন্টের খাম্বাগুলো থাকে না। এই জন্য ওই মেশিনগুলোর জন্য কিছু কিছু মেশিন ঘরও বিলের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে উঁচু করে তৈরি করা হয়। তো ওরা বিভিন্ন ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, কারণ বিভিন্ন ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমরা জানি যে আইল থাকে, এক একটা জায়গায় এক এক নাম থাকে। ওরা ওই আইলের মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল, এই 4 জন বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল ওরা ছিল স্মোকার, আর অন্য 2 জন ছিল নন স্মোকার। তো এদিকে তাজরুল যেহেতু স্মোকার ছিল, রমজান স্মোকার ছিল। তাজরুল হঠাৎ বলে যে একটা সিগারেট খেলে কেমন হয়। তখন অন্যরা বলে যে এখানে সিগারেট খাবো, আগুন পাবো কোথায়?
রমজান বলে, এই দেখ দেখ, ওই যে দূরে একটি ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে তো আলো জ্বলছে, ওইখানে যাই। ওখানে যে ওই ঘরের মধ্যে আছে তার কাছে নিশ্চয়ই ম্যাচ থাকবে, তার কাছ থেকে আমরা সিগারেট ধরাতে পারবো। হৃদয়ে এবং রিয়াজ যেহেতু স্মোকার ছিল না, এই বিষয়ে তাদের আগ্রহ নেই, কিন্তু তারপরও যেহেতু অন্য দুইজন স্মোকার ছিল, তারা যেহেতু যেতে চাচ্ছে, ওরাও সাথে সাথে যায়, ওই ঘরটির কাছে যায়, যেটি ছিল একটি মেশিন ঘর, মানে সেচ ঘর। আর যেখানে ওই যে মেশিন থেকে পানি বের হয়ে এবং যে পানি দিয়ে সেচ কার্য পরিচালিত হয়। ঘরের মধ্যে আলো দেখে ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ে চারজনই। ঘরের মধ্যে ঢুকে হঠাৎ যে দৃশ্য তারা দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখে যে ঘরের মধ্যে একটি মাচা রয়েছে, যে মাচায় সাধারণত সেচ ঘরে যে থাকে সে বিশ্রাম নেয়। ওরা দেখে মাচার উপরে একটি লাশ রাখা, সাদা ধবধবে একটি কাপড় দিয়ে সে লাশটি ঢেকে রাখা হয়েছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঘরের মধ্যে প্রচুর আলো, কিন্তু এই আলো যে কোথা থেকে আসছে ওরা সেই আলোর উৎস খুঁজে পায় না। আর একটা বিষয় বলে রাখি, ওই ঘরে কিন্তু কোনো ইলেকট্রিসিটি ছিল না, ওই সেচ পাম্পটা তেলে চলতো। তাহলে ওই আলো কোথা থেকে আসছে? ওরা প্রচন্ড ভয় পায়, ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে ওরা এদিক ওদিক ছুটতে থাকে। এখানে একটা বিষয় নিশ্চয়ই লিসেনার্স আপনারা জানেন, সেটি হচ্ছে যে বিভিন্ন ক্ষেতের মধ্যে যে আইলগুলো থাকে, এই আইলের উপর দিয়ে কিন্তু সাবধানে হাঁটতে হয়, একটু এদিক ওদিক হলে কিন্তু পা পিছলে ক্ষেতের মধ্যে পড়ে যেতে হয়, যেহেতু জমি থেকে আইলগুলো একটু উঁচু থাকে। আর এই আলের উপর দিয়ে কিন্তু আসলে দৌড়ানো যায় না। ওরা চারজন এই আইলের উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করছিল এবং বারবারই হোঁচট খেয়ে ওরা এই ধান ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছিল। আর যেহেতু তখন শেষ কার্য পরিচালিত হচ্ছিল, কিছুটা পানি ছিল ধান ক্ষেতের মধ্যে, এই ধান ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে ওদের জামা কাপড় অর্ধমাক্ত হয়ে যাচ্ছিল, ভিজে যাচ্ছিল শরীর। এই অবস্থায় দূরে ওরা একজন মানুষকে দেখতে পায়, চাঁদের আলোতে যা স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ তখন ছিল পূর্ণিমার রাত। ওদের পরিচিত একজন মানুষ, সঙ্গত কারণে তার নামটা বলতে পারছি না, কারণ তার নামটা প্রকাশের বিষয়ে আমাকে নিষেধ করা হয়েছে। ওই লোকটি যে কাজটি করতেন সেটি হচ্ছে, তার একটি সেচ মেশিন ছিল। এই শীতকালে যখন ইরিগেশনের সময়টা আসতো আর কি, মানে সেচ কার্য পরিচালনার সময়টা আসতো, তখন এই মেশিনটি তিনি ভাড়া দিতেন। এবং ভাড়া দেওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে যে ওই যেই সমস্ত ক্ষেতগুলোতে তিনি মেশিনটা ভাড়া দিতেন, সেই ক্ষেতের ফসলের কিছু অংশ উনি পেতেন। একটা সময় উনি কৃষি কাজ করতেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার পা হারানোর কারণে উনি ভারী কোনো কাজ করতে পারতেন না, যার ফলে উনি এই সেচ যে মেশিনটা এটি ভাড়ার কাজটাই করতে থাকেন। তো দূর থেকে যখন তাকে ওরা চারজন দেখতে পায়, তখন ওরা বলে, এই আমাদের পরিচিত ওই ভাই, আচ্ছা চল তাড়াতাড়ি তার কাছে যাই, গিয়ে বিষয়টা বলি। তো ওরা চারজনই দেখে যে হ্যাঁ, দূরে স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন। ওরা দূর থেকে তাকে দেখে দ্রুত তার দিকে যেতে থাকে, কিন্তু কাছে গিয়ে দেখে যে সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এত তাড়াতাড়ি তিনি কোথায় গেলেন? কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি তো দ্রুত চলতে পারেন না, স্ক্র্যাচের উপর ভর দিয়ে তিনি চলাফেরা করেন। ওরা আরো ভয় পায়, কিন্তু ভয় পেলে ওরা চিন্তা করে যে এখান থেকে তো আমাদের বের হতে হবে, কিন্তু আমরা তো এখন পেছন দিকে ফিরে যেতে পারছি না, কারণ অনেকটা পথ তো আমরা চলে এসেছি। আমরা যেই দিকে যাচ্ছিলাম কামারপাড়া, আমাদেরকে ওদিকেই যেতে হবে। তখন তারা চারজন মিলেই সিদ্ধান্ত নেয় যে আমরা কামারপাড়ার দিকেই যাব। এখন আমরা পেছন দিকে ফিরে যেতে চাইলে আরো ভয়ানক ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। তখন ওরা একটি পথ ওরা নির্দিষ্ট করে নেয়, যেটা ওদের কাছে মনে হয়েছিল যে এইদিকেই কামারপাড়া। তখন ওরা সেদিকে যেতে থাকে। কিছু সময় পথ চলার পরে ওরা একটা ভিটার উপরে উঠে পড়ে। সাধারণত বিলের মধ্যে কিছু কিছু উঁচু জায়গা থাকে, যেগুলোকে আমরা ভিটা বলি। ওই ভিটায়
অনেক বড় বড় কাশফুল বা কাশবন ছিল আর কি, সাদা সাদা কাশফুল সেখানে ফুটেছিল। ওরা এই ভিটার উপর উঠে পড়ে। এই কাশ ফুলগুলো এতটাই বড় হয়েছিল যে ওরা ওর মধ্যে ঢুকে একজন আরেকজনকে হারিয়ে ফেলে। কিন্তু কিছু সময়ের মধ্যেই তারা নিজেরা নিজেদেরকে একত্র করে ফেলে। তো ওরা চিন্তা করে, কি ব্যাপার, আমরা হঠাৎ এইখানে চলে আসলাম কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের তো এইদিকে আসার কথা না, আমরা ভিটার উপরে কেন উঠলাম? ওরা কিছুই বুঝতে পারে না। ওরা এই বিষয়টা বুঝতে না পারলেও আর একটা বিষয় কিন্তু তারা বুঝতে পারে, যে ওরা যেই জায়গাটাতে এসে পড়েছে ওটা আসলে একটা শ্মশান। কারণ হচ্ছে বর্ষাকালে যখন চতুর্দিকে তলিয়ে যায়, তখন সনাতন ধর্মাবলম্বীরা তাদের মৃতদেহগুলো পোড়ানোর জন্য উঁচু জায়গায় দাহ করে থাকে। বিলের মধ্যে সাধারণত এরকম কিছু উঁচু জায়গা থাকে, সেটা বাংলাদেশের অনেক জায়গাতেই আছে। ওরা সেখানে বিভিন্ন কাঠ, কয়লা এই জিনিসগুলো দেখতে পায়। ওরা বুঝতে পারে ওরা শ্মশানে চলে এসেছে। ওরা দ্রুত চারজনই সেখান থেকে নেমে যায়। নেমে গিয়ে আবার কামারপাড়ার দিকে যেতে থাকে। অল্প কিছু সময় পথ চলার পর আবার তারা নিজেদেরকে আবিষ্কার করে ওই ভিটার উপরে, সেই কাশবনের মধ্যে। ওরা বলে, কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে ফিরে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটতে থাকে। আবারও কিছু সময় পর ওরা নিজেদেরকে আবিষ্কার করে সেই কাশবনের মধ্যে। এভাবে 3 বার হয়। 3 বার যখন হয়ে যায়, তখন ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে বন্ধু হৃদয়, ও বলে, আজ মনে হয় আর এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না। ও জোরে জোরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে, এবং যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে, তখন ওই তেলাওয়াত করতে করতে ওরা আবার ওইখান থেকে নেমে যায়। তখন আর এই ভিটায় আর ফিরে তারা আসে না। তখন তারা সত্যি ওই বিল থেকে বের হয়ে একটি বাজারে গিয়ে ওঠে। ওই বাজারে যাওয়ার পর ওরা পথ খুঁজে পায়, এবং সেই কামারপাড়া মাহফিল প্যান্ডেলে তারা চলে যায়। কিন্তু মাহফিলে প্যান্ডেলে গিয়ে দেখে, এ কি, মাহফিল তো শেষ। ওরা বলে, কি ব্যাপার, মাহফিল কি হলো? ওখানকার লোকজন বলে, যারা প্যান্ডেলের দায়িত্বে ছিল, দেখে প্যান্ডেল খুলে গুছাচ্ছে, বলে মাহফিল তো শেষ। বলে, মাহফিল শেষ মানে এখন কয়টা বাজে? তখন ওই লোকগুলো বলে, তোমাদের কি মাথা খারাপ? এখন রাত বাজে 2:30। এত সময় পর্যন্ত কি মাহফিল চলে? কিছু সময় পরে তো, আর ঘন্টাখানেক পরে তো ফজরের আজান দিবে। ওরা বলে, রাত 8টার পরে বের হইলাম, বড় জোর ঘন্টাখানেক সময় পার হওয়ার কথা, কিন্তু এই সময়ের মধ্যে এত কিছু কিভাবে ঘটলো? আর এত সময় আমরা কোথায় ছিলাম? কিছুতেই ওরা হিসাব মিলাতে পারে না। এদিকে তাদের শরীরে কাদা টাদা লেগে মানে ভয়াবহ অবস্থা, আর এত ছুটাছুটির কারণে ওদের ক্ষুধাও লেগেছিল খুব। কিন্তু মাহফিল যেহেতু শেষ, সাধারণত এই সমস্ত গণজমায়েত যে জায়গাগুলোতে হয়, সেখানে কিছু ছোট ছোট খাবারের দোকানও বসে, এটা আমরা জানি। অধিকাংশ দোকানগুলোই তখন চলে গিয়েছিল। 2টো খাবারের দোকান শুধু খোলা ছিল। একটা হচ্ছে ঝালমুড়ি, একটা হচ্ছে পাঁপড় ভাজা। গ্রামে পাঁপড় ভাজা তাকে অনেকেই খেয়েছেন, যারা গল্প শুনছেন তারা অনেকে হয়তো পাঁপড় ভাজা খেয়ে থাকবেন। ওরা প্রচন্ড ক্ষুধায় বাধ্য হয়ে বেশি করে ঝালমুড়ি এবং পাঁপড় ভাজা খায়, এবং তারা সেখান থেকে বাড়ির পথে ফিরতে থাকে। এখানে একটা বিষয়, সেটি হচ্ছে বাড়ির পথে ফেরার সময় ওরা কিন্তু আর ইছামতি বিলের মধ্য দিয়ে যায় নাই। ওরা তখন গ্রামের মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তাটি ধরে। হোক সময় বেশি লাগুক, কোনো সমস্যা নেই, আবার বিপদে তারা পড়তে চায় না। তখন ওই 1.5 ঘন্টার পথ দিয়ে তারা আগাতে থাকে। গ্রামের পথ দিয়ে আসার সময় বেশ কয়েকটি হন্টেড প্লেস তাদেরকে অতিক্রম করতে হবে। প্রথমত, ওই পথ দিয়ে আসার সময় একটি আর একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। এই কল্যাণপুর এরিয়াটা সনাতন ধর্মাবলম্বীরা সেখানে তারা বেশি ছিলেন। তো এই কল্যাণপুর পার হওয়ার সময় একটি শ্মশান পাড়ি দিয়ে আসতে হবে। তারা শ্মশান পাড়ি দিয়ে আসে, কোনো সমস্যা হয় না, কোনো ভয়ানক ঘটনাও তাদের সাথে ঘটে না। আরো কিছু পথ এগিয়ে আসার পর একটি হন্টেড পরিত্যক্ত পুরাতন জমিদার বাড়ি পাড়ি দিতে হবে। সেটাও তারা দিয়ে আসে, কোনো সমস্যা হয় না। এরপরে
বহু প্রাচীন একটি বটগাছ পাড়ি দিতে হবে, সেটিতেও কোনো সমস্যা হয় না। কিন্তু তারপরে আরেকটি ছোট গ্রাম, এটাকে পাড়া বলে সাধারণত, ক্ষুদ্র গ্রাম আর কি, এই গ্রামের নাম ছিল তালুক পাড়া। এই তালুক পাড়া দিয়ে তারা যখন আসছিল, তখন আসার পথে একটি ছোটখাটো একটি বাঁশঝাড় পাড়ি দিতে হবে। ওই সময়ে যে তাজরুল নামে যে ছেলেটি ছিল, যে ডেকোরেটরের কাজ করত, লেখাপড়া ছেড়ে দিয়েছিল, যে সে মানে ওইখানে এসে তার মাথায় একটা মানে দুষ্টু বুদ্ধি খেলে এবং তার মধ্যে সাহস সঞ্চারিত হয়। তখন এই তাজরুল কিছু কটাক্ষ করে কথা বলে। তাজরুল বুঝতে পারে একটু আগে তারা বিপদে পড়েছিল, কিন্তু বিপদে পড়লেও কোনো দুষ্টু জিনপরি তাদের কোনো ক্ষতি করতে পারেনি। এখন যেহেতু একদম বাড়ির কাছে চলে এসেছে, কারণ এই বাঁশঝাড় পাড়ি দিলেই পশ্চিম পাড়া, ওদের মানে প্রত্যেকের বাড়ি। তখন তাজরুল বলে যে এই তোরা মানে যারা আছিস সেখানে, তোরা আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবি না, বিশেষ করে আমাকে তো পারবেই না, কারণ আমি অনেক দুষ্টু জিনপরিদের সাথে মোকাবেলা করেছি, কেউ আমার সাথে পারে নাই, আর আমি আমার শরীর বন্ধ করে রেখেছি, তোরা আমার কোনো ক্ষতিই করতে পারবি না, যদি সাহস থাকে তো আমার সামনে আয়। এই ধরনের মানে কথাবার্তা, কটাক্ষ করে কথাবার্তাগুলো বলে তাজরুল। যখনই এই কথাগুলো বলেছে, ওরা প্রত্যেকেই ভয়ানক একটি ব্যাপার লক্ষ্য করে। কালবৈশাখী ঝড়ের মতো ভয়ানক ঝড় শুরু হয়ে যাবে ওই বাঁশ ঝাড়ের মধ্যে। অথচ ওই বাঁশঝাড়ের পাশে অন্য যে গাছগুলো ছিল, সেই গাছের পাতাও কিন্তু নড়ছিল না, শুধু ওই জায়গাটাতেই এই সমস্যা হচ্ছিল। ওরা চারজনই বুঝতে পারে আরেকটি বিপদের মুখোমুখি তারা হতে যাচ্ছে। তারা চারজনই দৌড়ে ওই বাঁশঝাড় পাড়ি দেয় এবং যে যার বাড়িতে চলে যায়, কারণ তাদের বাড়িগুলো কাছেই ছিল। আপাতত ঘটনা এখানেই মনে হচ্ছে শেষ। না, ঘটনা আসলে এখানে শেষ নয়, ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। ওই রাতে ওরা বাড়িতে ফিরে যায়। পরের দিন এই চারজন তাদের পরিবারের সদস্যদেরকে কেউ কিচ্ছু বলে না। যদি পরিবারের সদস্যরা বকাঝকা করে, এই কারণে ওরা নিজেদের পরিবারের সাথে এই ঘটনাটি শেয়ার করে না, এবং এটি ছিল ওদের অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত। পরের দিন সকালে লাহোরিয়া বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে ওখানে। এই স্কুলে তিনজন বন্ধু পিকনিক করে, কারণ ওরা হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল চার বন্ধু। এর মধ্যে এই রমজান ওই পিকনিকে আসেনি। ওরা রাতে পিকনিক করে। এই পিকনিক করার পর এই তাজরুল, যে ছেলেটা, তাজরুল হৃদয় এবং রিয়াজকে একটা অফার করে। ওরা বলে যে পলাশবাজার নামে একটা জায়গা আছে, যেটা টাঙ্গাপাড়া ইউনিয়নের মধ্যে পড়ে। হ্যাঁ, তো ওই পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে একটি কনসার্ট হবে, চল আমরা ওই কনসার্টটা দেখতে চাই। তাজরুল হৃদয় এবং রিয়াজকে খুব পিড়াপিড়ি করে, যে কোনো মূল্যে এই কনসার্টে যেতেই হবে। কিন্তু হৃদয় এবং রিয়াজ নাছোড়বান্দা, বলে যে রমজান তো আসেনি, রমজানকে ছাড়া আমরা কনসার্টে যাব না। তাজরুল হৃদয় এবং রিয়াজকে কনসার্টে নিতে ব্যর্থ হয়। তাজরুল এই দুই বন্ধুর উপর খুব বিরক্ত হয়, রাগারাগিও করে এবং সে তার বাড়িতে চলে যায়। এর পরের দিন আরেকটি ঘটনা। হৃদয়, যে ছেলেটি মাদ্রাসায় পড়ত, সে প্রতিদিন বিকাল 4টার সময় লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটি স্কুল রয়েছে, এই স্কুলে সে প্রাইভেট পড়তো। আর প্রাইভেট পড়ার জন্য সাধারণত 2:30 থেকে 3টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কিছু সময় আগে ওই টিচারের কাছে চলে যেত। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় একটি জায়গা পড়ে, ওই জায়গায় একটি বাগান রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে আবুল খায়েরের বাগান বলে। এটা আসলে একটা শর্টকাট ওয়ে। তো হৃদয় ওই দিন ওই শর্টকাট ওয়ে দিয়ে লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ও যখন আবুল খায়ের বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দেখে তাজরুল অন্য 2-3টা ছেলের সাথে বসে তাস খেলছে। ওদের চার বন্ধুরই কিন্তু আর একটা মানে অভ্যাস ছিল, সেটা হলো এই তাস বা কার্ড খেলা। ওখানে কিন্তু শুধু তাজরুল ছিল, অন্য যারা ছিল রমজান, রিয়াজ, এরা কিন্তু ছিল না। তাজরুল
অন্য কয়েকজনের সাথে মিলে তাস খেলছে। তখন বলে, কিরে তাজরুল, তুই এখানে এই বাগানের মধ্যে তাস খেলছিস? বলে, হ্যাঁ আমি এখানে তাস খেলছি, আয় তুইও বয় আমাদের সাথে। বলে, না না আমার প্রাইভেট আছে, আমি চলে যাবো। আরে প্রাইভেট তো সেই 4টার সময়, আয় একটু বয়, একটু খেল, তারপর যা। তখন কি মনে করে হৃদয়ও তাদের সাথে বসে যায়, তাস খেলতে থাকে। ওরা আবার তাস খেলার সময় টাকা বাজি রেখে খেলত। 5 টাকা 10 টাকা করতে করতে হৃদয় প্রায় 50 টাকা জিতে যায়। হৃদয়ের মধ্যে লোভ লেগে যায়, কারণ ওই যে 5 টাকা 10 টাকা করে জিতছে, আস্তে আস্তে মানে 50 টাকা হয়ে গেছে। এই 5 টাকা 10 টাকা জিততে জিততে ওর মনের ভিতরে যেহেতু লোভ সৃষ্টি হয়েছে, যেন দীর্ঘক্ষণ সে এই তাস খেলায় বুঁদ হয়ে থাকে। হঠাৎ আসরের আজান দিয়ে দেয়। শীতকালে সাধারণত 4টার দিকেই আসরের আজান দিয়ে দেয়, 3:45 4টা, আপনারা তো জানেন এটা। আসর আজান তখন দিয়ে দেয়, তখন মানে হৃদয়ের হঠাৎ সেন্স ফেরে। তখন বলে, এই আমার তো প্রাইভেট আছে 4টায়, আমাকে তো যেতে হবে। তাজরুল বলে, আরে একদিন প্রাইভেট না পড়লে কি হয়েছে? তখন হৃদয় বলে, না না আমাকে যেতে হবে, নাহলে কিন্তু স্যার আমার আব্বাকে বলে দেবে, আমার আব্বা খুব রাগারাগি করবে, আমাকে যেতেই হবে। তাজরুল বলে, আরে না তুই খেল, তুই তো ভালোই মানে জিতছিলি, অনেক টাকাই তো তুই আমাদের কাছ থেকে জিতে গেলি, আরো কিছুক্ষণ খেল। তখন হৃদয় বলে, না না আমাকে প্রাইভেট পড়তে যেতেই হবে, আমি চলে যাব। তাজরুল অনেক জোরাজুরি করে, কিন্তু হৃদয় শোনে না, হৃদয় চলে যায়। বরঞ্চ তাজরুলের এই বিশেষভাবে জোরাজুরি হৃদয়ের কাছে অস্বস্তি লাগে। হৃদয় চলে যায় প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়ে ফিরে আসে সাধারণত সন্ধ্যার পরে, ওদের ওইখানেই আর কি, সন্ধ্যার পরে ওরা একটা দোকানে এসে একটু আড্ডা দেয়, চা খায়। ওই দোকানে ক্যারাম বোর্ড রয়েছে, সেখানে ক্যারাম বোর্ড খেলে। আমরা জানি যে গ্রামে যে সমস্ত চায়ের দোকানগুলো আমরা দেখেছি আগেও, এখনো কিছু আছে, দোকানগুলোতে টেলিভিশন রাখা থাকতো, টেলিভিশনে বা সিডি ডিভিডি গুলো থাকতো, সেখানে চালাতো, লোকজন বসে দেখতো। বা এখন ডিশ সংযোগ রয়েছে, মানুষ সংবাদ দেখে বা অন্যান্য অনেক কিছু দেখে, এতে মোটামুটি ওই দোকানের বেচা কেনা ভালোই হয় আর কি। তো ওই দোকানে শুধু ওরা না, আরো অনেকেই আসতো, আড্ডা দিত, এসা পর্যন্ত, সাধারণত এশার নামাজ বাজান পর্যন্ত এরকম গল্প গুজব চলতো, তারপর যে যাওয়ার বাড়িতে চলে যেত। এমন একটি দোকানের নাম ছিল আলমগীরের দোকান। তো ওই আলমগীরের দোকানে সব বন্ধুরা প্রতিদিন বিকাল মানে সন্ধ্যার পরে এসে হাজির হতো। হৃদয় এসেছে, তারপরে রমজান এসেছে, তাজরুল এসেছে, কিন্তু একজন আসেনি, সেটি হচ্ছে রিয়াজ। এই রিয়াজ, ওদের যে বন্ধুটা ছেলেটা, সে কিন্তু আসেনি। ওই দিন বাংলাদেশের সাথে অন্য একটি দেশের খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা। তখন হৃদয় বলে যে আজকে যদি বাংলাদেশ খেলায় যেতে, আমি তোদেরকে 25 টাকার কটকটি ভাজা খাওয়াবো। সাধারণত গ্রামে এক ধরনের মানে আটা ময়দা দিয়ে এক ধরনের খাবার তৈরি হয়, ভাজা হয়, এটাকে স্থানীয় ভাষায় কটকটি বলে। আপনারা অবশ্যই এই খাবারটার সাথে অনেকেই পরিচিত থাকবেন। তো তখন ওর অন্য বন্ধুরা বলে, এই তুই 25 টাকার আমাদের কটকটি খাওয়াবি, তুই টাকা পেলি কোথায়? তখন বলে, কেন টাকা পাবো কোথায়, আমার কাছে আজকে 50 টাকা আছে। বলে, 50 টাকা তুই কই পাইলি? তখন হৃদয় বলে যে আমি তো এই প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, তখন ওই আবুল খায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি তাজরুল অন্য কয়েকজনের সাথে তাস খেলছে, আমি সেখানে বসে গেলাম, সেখানে ওই তাজরুলের সাথে খেলে আমি 50 টাকা জিতছি। তখনও কিন্তু তাজরুল ওই ইসে আসে নাই, তখন এসে পৌঁছে নাই আর কি আবুল খায়ের দোকানে, সরি আলমগীরের দোকানে। তখন রমজান বলে ওঠে যে তুই তাজরুলের সাথে তাস খেললি মানে? বলে, হ্যাঁ তাস খেলছি। তখন রমজান বলে, এটা হতেই পারে না। হৃদয় বলে, কেন হতে পারে না? বলে, আমরা তো সারাটা বিকাল একসাথে ফুটবল খেললাম তাজরুলের সাথে, তাজরুল এই সন্ধ্যার আগে বাড়িতে গেছে, ফুটবল খেলে ও গোসল করে এই যে এখনই চলে আসবে। হৃদয় বলে, না এটা হতেই পারে না, এই দেখ আমার কাছে টাকা, এই টাকাটা আমি জিতছি ওর সাথে তাস খেলে। তখন রমজান বলে যে না তুই মিথ্যা বলতেছিস। হৃদয় এটা মানে না। তখন ওইখানে থাকা আরো অনেক লোক সাক্ষ্য দেয় যে না, আজ দুপুর থেকেই একদম সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলা হয়েছে,
তাজরুল ছিল গোলকিপার এবং সেটা অনেকেই দেখেছে। তখন হৃদয় বলে, তাহলে আমি তাস খেললাম কার সাথে? সেটা কে ছিল? ইতোমধ্যে তাজরুল এসে উপস্থিত হয়। তখন তাজরুলকে হৃদয় বলতে থাকে যে, এই তাজরুল, আমার সাথে তুই তাস খেললি? তাজরুল বলে, কই, আমি তাস খেললাম কোথায়? আমি তো সারা বিকাল ফুটবল খেললাম, এই যে আমি মাত্র গোসল করে আসলাম। আসলে হৃদয় বিশ্বাসই করতে পারছিল না যে তাস খেললো সে কার সাথে। একটা বিষয় লিসেনার্স, ওদের 4 বন্ধুর মধ্যে এই আলমগীরের দোকানে ওই সময় রিয়াজ উপস্থিত ছিল না। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। যাই হোক, কথা কাটাকাটির একটা পর্যায়ে রমজান বলে ওঠে, যাই হোক, অনেক কথাই হয়েছে, এবার চলো আমরা একটু মজা করে আসি। কি মজা? বলে, পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে আজকে কনসার্ট আছে, চলো কনসার্ট দেখতে যাই। সবাই খুব অবাক হয়, বলে, কনসার্ট আজকে মানে? কনসার্ট তো গতকালকেই হয়ে গেছে। রমজান বলে, না না না, আজকে কনসার্ট। ওরা বলে যে, না না না, তাজরুল গতকালকে আমাদেরকে বলল যে ওইখানে কনসার্ট হবে, আমরা গেলাম না, তুই ছিলি না দেখে আমরা গেলাম না, তাজরুল কত রিকোয়েস্ট করলো, তো আমরা গেলাম না। এমন সময় তাজরুল বলে ওঠে, এই, আমি রিকোয়েস্ট করলাম মানে? আমি তো পিকনিকে আসিই নাই, আমি পিকনিকে আসলাম কখন? আর আমি কনসার্টের কথা তোদেরকে বললাম কখন? তখন ওরা বলে যে, তুই পিকনিকে আসিস নাই মানে? তুই একা 3-4 জনের খাবার খেয়ে ফেললি, আমাদেরকে কি কত টানা হেঁচড়া করলি যেন আমরা কনসার্টে যাই, শুধু রমজান আসে নাই দেখে আমরা গেলাম না। এখন তুই বলতেছিস যে তুই পিকনিকেই আসিস নাই, আমাদেরকে কনসার্টের কথা বলিস নাই। তাজরুল বলে, না, ইম্পসিবল, এটা হতেই পারে না, আমি গতকালকে আসিই নাই রাতের বেলা, পিকনিক তো দূরের কথা, কারণ আমাদের খেতে সেচের কাজ করার দরকার ছিল। আমার আব্বা আমাকে গতকালকে সন্ধ্যার পর থেকে বাসা থেকে বেরোতেই দেয় নাই, আমার আব্বার সাথে সারাটা রাত আমি খেতে কাজ করছি। ওরা তো বিশ্বাসই করে না, এটা হতেই পারে না। তখন তাজরুল বলে, চল আমার আব্বার কাছে যাই, আমার আব্বার মুখ থেকেই শুনবি। তখন সত্যি সবাই তাজরুলের আব্বার কাছে যায়। তখন তাজরুলের আব্বা বলে যে, হ্যাঁ, তাজরুল গতকালকে বাসা থেকে বের হয় নাই, তাজরুল আমার সাথেই সারা রাত খেতে কাজ করেছে। এটা ওদের কাছে খুবই অদ্ভুত লাগে যে তাজরুল আমাদের সাথে পিকনিক করলো, খাবার খেলো, কনসার্টে যাওয়ার কথা বললো, অথচ সে নাকি বাড়ির থেকে বেরই হয় নাই। আবার তাজরুল মাঠে আমাদের সাথে ফুটবল খেললো, আবার একই সময় তাজরুল হৃদয়ের সাথে আবুল খায়েরের বাগানে তাস খেললো। এটা কিভাবে সম্ভব? তাজরুলকে একই সময় একাধিক জায়গায় কেন দেখা যাচ্ছে? যাই হোক, প্রিয় লিসেনার্স, আলমগীরের দোকানে ওই সন্ধ্যায় কিন্তু রিয়াজ আসেনি, এটা একটু মাথায় রাখবেন। রাতের বেলা রিয়াজের বাসায় ওর যে জানালা রয়েছে, ও যে রুমে থাকতো, জানালার কাছে খটখট খটখট শব্দ হচ্ছে। রিয়াজ জানালা খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে। তাজরুল বলে, রিয়াজ, চল আমরা কামারের পুকুরে যাই। ওইখানে কাছাকাছি একটা পুকুর ছিল, স্থানীয়ভাবে সেটা কামারের পুকুর নামে পরিচিত ছিল। তখন তাজরুল বলে, চল কামারের পুকুরে যাই, ওখানে রাতের বেলা অনেকে চুপি চুপি মাছ ধরে, আমরা আজকে রাত্রে গিয়ে মাছ ধরবো। তখন রিয়াজ বলে, ভালোই তো, অফারটা তো ভালোই, তো যাওয়াই যায়। কিন্তু রিয়াজ বলে যে, তাজরুল তুই একটু দাঁড়া, আমি রমজানকে ডাকতে। তখন তাজরুল বলে, না না, রমজানকে ডাকতে হবে কেন? রমজান আসার দরকার নেই, শুধু তুই আর আমি যাব। রিয়াজ বলে, না, রমজানও যাবে। রিয়াজ এবং রমজানের বাড়ি একদম পাশাপাশি ছিল। তখন রিয়াজ কি করে, রমজানকে ডাক দেয়, রমজান রমজান এইভাবে ডাকতে থাকে। তখন রিয়াজের ডাক শুনে রমজান বের হয়ে বলে যে, রমজান চল আমরা কামারপাড়া পুকুরে যাই, মাছ ধরবো, তাজরুল আসছে। রমজান বলে, তাজরুল? তাজরুল কোথায়? বলে, এই তো আমার পাশে। যখনই রিয়াজ ঘাড় ঘুরিয়েছে, দেখে সেখানে তাজরুল নেই। বলে, তাজরুল তো এখানেই ছিল। তখনই সবাই বুঝতে পারে তাজরুলের সাথে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, তা না হলে একই সময় তাজরুল একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে?
আর কেন এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। চারদিকে ছড়িয়ে যায় তাজরুলকে ভূতে ধরেছে, যার ফলে তাজরুলকে একই সময় একাধিক জায়গায় দেখা যাচ্ছে। যখন খবরটা চাউর হয়ে যায়, তখন তাজরুলের পরিবার থেকে কাছাকাছি একটি গ্রাম রয়েছে, ওই গ্রামের নাম হচ্ছে তৈলক্ষ্যপাড়া। ওই তৈলক্ষ্যপাড়ায় ইসলাম ফকির নামে ভালো একজন কবিরাজ রয়েছেন। উনি সাম্প্রতিক সময়ে মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। তো ওই ইসলাম ফকির উনি অনেক ধরনের কবিরাজি কাজ জানতেন, ঝাড়ফুঁক করতেন, এক কথায় ওঝা বলতে যেটা বোঝায়। উনি প্রতি বৃহস্পতিবার উনি রুগী দেখতেন। তাজরুলকে নিয়ে যাওয়া হয়। ইসলাম ফকির তাজরুলকে দেখেই বলে, ওর উপর তো খুবই দুষ্ট পিশাচের নজর পড়েছে। ইসলাম ফকির সেই পিশাচকে হাজির করেন। সেই পিশাচ নিজের মুখেই অনেক কথা স্বীকার করে। সেই পিশাচ বলে যে যেই রাত্রে ওরা ইছামতি বিলের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল দেখতে যাচ্ছিল বা শুনতে যাচ্ছিল, তখন আমরা কয়েকজনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। আমরা তখন ওদের চারজনের পিছু নেই, ওদের বিভিন্নভাবে ভয় দেখাই। সেই সেচ ঘরের মধ্যে লাশ সেজে থাকা, আলো আলো দিয়ে ঘরকে অদ্ভুতভাবে আলোকিত করা, পরিচিত এক কৃষকের ছদ্মবেশে সেখানে থেকে ওদেরকে ভয় দেখানো, ওদেরকে কৌশলে শ্মশান ভিটায় নিয়ে আসা। আমাদের উদ্দেশ্য ছিল শ্মশান ভিটায় নিয়ে এসে ওদেরকে ছোটখাটো ক্ষতি করা, খুব বড় ক্ষতি করা না, যাতে ওরা ভয় পায়। কিন্তু ওদের মধ্যে থেকে হৃদয় যখন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করে, তখন ওদেরকে আমরা কোনো ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়। ওরা যখন তালুকপাড়া বাঁশঝাড়ের কাছে এসে, বিশেষ করে তাজরুল যখন আমাদেরকে কটাক্ষ করে কথা বলে, তখন আমরা খুব ক্ষিপ্ত হই। তখন আমরাও প্রতিজ্ঞা করি যে তাজরুলকে আমরা দেখে নেব, এবং শুধু তাজরুল নয়, তাজরুল সহ আরো যে ওদের 3 বন্ধু রয়েছে, হৃদয়, রমজান এবং রিয়াজ, ওদেরও অনেক বড় ক্ষতি করব। এই কারণে প্রথমে আমি ওদেরকে পিকনিকের নাম করে তাজরুল সেজে লাহোরিয়া বালিকা বিদ্যালয়ে নিয়ে যাই রাতের বেলা। পিকনিকের পরে কনসার্টের নাম করে হৃদয় এবং রিয়াজকে ক্ষতি করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। রমজান না থাকার কারণে, রমজানকে ছাড়া ওরা যাবে না, এই কারণে ওই রাত্রে ওদেরকে ক্ষতি করতে পারিনি। এরপর হৃদয় যখন প্রাইভেট পড়তে যাচ্ছিল, তখন আবুল খায়েরের বাগানের মধ্যে তাস খেলার ছল করে হৃদয়কে আটকে রাখি। আমরা ইচ্ছা করে ওকে জিতিয়ে দিচ্ছিলাম, যাতে করে ও আরো বেশি সময় আমাদের সাথে থাকে। কোনো মতে যদি শুধু সন্ধ্যা পর্যন্ত ওকে আটকে রাখতে পারতাম, ওই দিনই হৃদয়কে আমরা শেষ করে দিতাম। কিন্তু আসরের আজান হওয়ার সাথে সাথে ও চলে যায়, এবং আজানের শব্দের কারণে আমরাও দুর্বল হয়ে পড়ি, খুব বেশি কাজ করতে পারিনি। এরপরে রিয়াজকে মাছ ধরার কথা বলে তাজরুল সেজে বাড়ির থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু রিয়াজ রমজানকে ছাড়া মাছ ধরতে যাবে না। রমজানকে যখন ডেকে নিয়ে আসে, তখনও আমরা চলে যেতে বাধ্য হই, তখনও আমরা ব্যর্থ হয়ে যাই। এই কারণে এখন পর্যন্ত ওদেরকে ক্ষতি করতে না পারলেও ওদেরকে অবশ্যই ক্ষতি করব, আর তাজরুলের অনেক বড় ক্ষতি করব। তখন ইসলাম ফকির বলে যে, তোর নাম কি? তখন ওই পিশাচটি বলে, আমার নাম নিশি। আমি যে ঘটনাটা প্রথমে শুরু করব, এবং সেই ঘটনাটা হচ্ছে দিল্লির কোনো একটা জায়গার ঘটনা, এবং দিল্লির সেই জায়গা কোনো একটা লোকের ঘটনা। আপনারা ঘটনা শোনা অবস্থায় বুঝে যাবেন যে ঘটনাটা কার বা কী ধরনের, এবং আপনার তাকে চেনেন না, কিন্তু আমরা তার কোনো ধরনের ডিটেইলস ইউজ করব না। তো ঘটনায় চলে যাই। সেদিন ঘুম থেকে তিনি আনুমানিক রাত 3টায় ওঠেন, যার ঘটনা বলছি। তিনি উঠেই তিনি বসে পড়েন। এক পর্যায়ে তার শরীরকে কে যেন ধাক্কাচ্ছে। এটা তিনি বুঝতে পারছিলেন এবং চারিপাশে তাকালেন, কিন্তু কেউ ওই মুহূর্তে ছিল না। তিনি আশেপাশে দেখলেন আবছা আলোতে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কে জানি ধাক্কাচ্ছে তাকে পেছন থেকে। বন্ধ ঘরের দেয়ালে চারিপাশে ফিসফিস টাইপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, এবং উনি শুনতে পাচ্ছে স্পষ্ট। এই ঘটনাটা শুরু করার আগে আমি বলে নেই, যার ঘটনা আমি শেয়ার করবো তার নাম হচ্ছে অরবিন্দ, এবং এটা একটা ছদ্মনাম। আমি ওনার অরিজিনাল নাম ব্যবহার করতে পারছি না। তার ছিল এক ছেলে, এবং
তার বয়স যখন 18 থেকে 20 বছর হবে, ওই সময়টায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আসলে বলতে গেলে উনি একটু সাইকিক পেশেন্ট ছিল। সেদিন ছিল অনেক বৃষ্টি, তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, এবং তিনি নিজেই বলেছেন তিনি মদ খেয়ে আসেন এবং আসার পরে যতটুকু তার মনে পড়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়, এবং ঝগড়ার এক পর্যায়ে তার খুব খারাপ লাগতে থাকে এবং মেজাজ খারাপ লাগে, মারধর করা শুরু করে দেয় তার স্ত্রীর। তো ঝগড়াটা এমনভাবে মোড় নেয়, তখন তার স্ত্রী তাকে বোতল দিয়ে বাড়ি দিয়ে ফেলে। রাত 3টা বাজে, তিনি সাথে সাথে রাগ আর কন্ট্রোল করতে পারে না, এবং খাটের নিচের যে বটিটা ছিল সেটা দিয়ে তার স্ত্রীকে এক কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে স্ত্রী যখন পড়ে যায়, মৃত্যু নিশ্চিত করার জন্য স্ত্রীকে তিনি ভালো করে জবাই করেন, এবং সেই জবাই করা বডিটার সহ 6 টুকরা করেন এবং এটা একটা বস্তায় ভরেন, এবং সেই বস্তাটা তিনি পাশে একটা জঙ্গলে ফেলে পালিয়ে যান। পরে সেই লাশ ট্রেস আউট করা হয় 1 বছর পর। 1 বছর পর তিনি পালিয়ে, মানে লাশ ট্রেস আউট করে এরাকে ধরা হয় 1 বছর পর, এবং 1 বছর পর তিনি যখন ধরা হয়, মামলা থাকার কারণে আদালত তাকে 3 বছর পর জেল দেয়। সেই জেলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি সবাইকে বলে বেড়াতেন তিনি যে কাজ করেছেন সেটাতে ফাঁসি হবার কথা, কিন্তু যাবজ্জীবন পেয়ে যায় তিনি। সেই থেকে জেলে থাকা, কিন্তু জেলে তিনি ভালো ছিলেন। প্রায় 10 বছর জেলে থাকার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করা শুরু করলেন। তিনি প্রায় স্বপ্ন দেখতেন, এবং যেদিন স্বপ্ন দেখতেন সেদিন তার সারা শরীর ঘামত এবং কান দিয়ে রক্ত পড়ত। প্রথমে শব্দ মানে স্বপ্ন মনে হলো, মানে স্বপ্নটা মনে হলো, পরবর্তী সময় জীবন্ত লাগতো, এবং মাঝে মাঝে স্বপ্নটা মনে থাকতো, পরের সময় আবার তিনি ভুলে যেত। যখনই সকালবেলা হতো তিনি স্বপ্নটা মনে রাখতে পারতেন না। এটা কয়েকদিন ছিল। পরে যখন আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করলেন এবং এটা যখন প্রমিনেন্ট হতে থাকলো, তখন তার স্বপ্নটা মনে থাকতো পরের দিন পর্যন্ত। এইটা ছিল তখন তার কন্ডিশন। সাল তখন 1976। তিনি তখন ওই সেন্ট্রাল জেলের জল্লাদ হিসেবে নিযুক্ত হন। এগুলো তার আগের ঘটনা। একটা ফাঁসির রায় এসেছে, আর জল্লাদ হতেও খুব ইজি না, যে অনেক প্রসিজিওর আছে। যে লোকের ফাঁসি, সেই লোক সম্পর্কে উনি তেমন কিছু জানতেন না। উনি অনেকবার জেলে তাকে দেখেছেন। 56টা মার্ডার কেসের আসামি যে লোকের ফাঁসি হবে, সেই লোক এতটুকু জানলেন যে ফাঁসি হবে। তিনি সকাল থেকে আলাদা থাকতেন যেদিন যার ফাঁসি হবে। এটা তার হাতে ওই দিনের প্রথম ফাঁসি এবং তার জীবনের প্রথম ফাঁসি। তিনি ফাঁসির দিন দিবাগত রাতে একটা স্বপ্ন দেখেন। তিনি স্পষ্ট দেখতে পান স্বপ্নে যে লোককে ফাঁসি দেবেন সেই লোকটা বলছে, তুইও বেশি দিন ভালো থাকবি না, আজ হয়তো আমার ফাঁসি হবে তোর হাতে, কিন্তু তুই প্রতিদিন জীবন্ত ফাঁসির কাঠগড়ায় দাঁড়াবি। তার ঘুম ভেঙে যায়, সারা শরীর ঘামছে কাঁপুনি দিয়ে এবং কান দিয়ে রক্ত আসছে। তিনি তার জীবনের প্রথম ফাঁসি দেবে সেদিন। তার সেদিন ভয় লাগছিল। সেদিন রাত 12টায় তিনি মঞ্চে যান। সেই লোকের ফাঁসি দেওয়ার আগে কালো কাপড় পরানোর সময় সেই লোক বলেছিল, তুইও কিন্তু কাঁদবি, তুইও কিন্তু হাসবি। তো তিনি তোর কথার কোনো গুরুত্ব না দিয়ে সেই লাঠি টান দিয়ে দেন এবং টিপিক্যাল পদ্ধতিতে ঝুলে পড়ে সেই দেহ। তিনি জাস্ট এতটুকুই দেখলেন, একটা বিশাল বড় নিঃশ্বাসের মতো সাউন্ড নিচ থেকে উপরে উঠে গেল। সেই সাউন্ডটা আসলে কি, এটা এরকম কেন? আগে যদিও ওই নিচে রুমে তিনি আগে গিয়েছিলেন, সবকিছু চেক করেছেন ঠিকঠাক আছে কিনা, রশি ঠিক আছে কিনা, কিন্তু এ কি করে সম্ভব, এত বড় লম্বা নিঃশ্বাস? তিনি ওখানে পুলিশের লোকজন ছিল, আরো কয়েকজন সরকারি কর্মকর্তা ছিল, তাদেরকে জিজ্ঞেস করলো যে কাহিনী কি, আপনারা কি কোনো সাউন্ড পেয়েছেন? তখন সবাই বলল, না, আমরা তো কোনো সাউন্ড পাই নাই। মনে ছিল পাহাড় থেকে কাউকে ফেলে দেওয়া হয়েছে, এরকম কোনো একটা শব্দ। সেদিন রাতে তিনি ঘুমান, কোনো প্রবলেম হয় নাই। ঠিক পরের দিন ঘুম থেকে উঠে বসেন, তার নাক দিয়ে কান দিয়ে রক্ত পড়ছে এবং অনবরত রক্ত পড়ছে। হঠাৎ এক পুলিশের গার্ড দেখার পর তাকে মেডিকেলের কাছে নিয়ে যায় এবং মেডিকেলের লোক নিয়ে আসে। এক্সেসিভ ব্লাড প্রেশারে পরে তিনি প্রায় সময়ই তার দেহর কারণে, তার বডির কারণে এক্সেসিভ ব্লাড প্রেশারে পড়তো। তার ওয়েট ছিল 175 কেজি। তারপর ডক্টর দেখে প্রেসক্রিপশন আসে এবং রীতিমতো অনেক দিন রেস্টে ছিলেন। যে কয়দিন রেস্টে ছিলেন সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, ততদিন ভালো ছিলেন। এরপরে তিনি প্রায় স্বপ্ন দেখতেন, কোনো কোনো দিন মনে রাখতেন, কোনো কোনো দিন ভুলে যেতেন। সেদিন ছিল শীতের রাত, বাইরে বৃষ্টি, শীতের সময় বৃষ্টি। 1978 সাল। তিনি স্বপ্নে দেখেন তার ছেলেকে ফাঁসি দিচ্ছেন। তার ছেলে মঞ্চে যাচ্ছে এবং তাকে বলছে, বাবা আমাকে ফাঁসি দিও না, আমি কিছু করি নাই, এমন কেন করতে হয় বাবা, তুমি এই 2 হাতে আমার জানকে কিভাবে ঝুলিয়ে দিতে পারবে? তিনি ঘুমের মধ্যে কেঁদে ওঠে। ঘুম থেকে ওঠার পর সেই কান দিয়ে রক্ত, সেদিন হালকা রক্ত ছিল। তিনি কেয়ার করলেন না পরে, কারণ কোনো পেইন ছিল না। সেদিন আরেকটা ফাঁসি হবে,
টাইমটা পরে জানানো হলো রাত 1টায় ফাঁসি হবে। জানা গেল কোনো এক রেপ কেসের আসামি, সেই মেয়েকে রেপ করার পর 24 টুকরা করা হয়েছিল, সেই লোকের ফাঁসি, যিনি টুকরা করেছেন। 15 বছরের জেল তখন তার অতিবাহিত। তার মানে 1963 সাল থেকে তিনি জেলে ঢুকেন। সেই রেপিস্টের মাথায় বিশাল বড় একটা অংশ কাটা চিহ্নের দাগ। সেই দাগ খুব সহজে চেনা যায়, খুব সহজে এড়ানো যায় না। তিনি ঠিক রাত 1টায় ফাঁসি দেয় এবং ফাঁসি দেওয়ার পর এই লাশ নিতে কেউ আসে না। তো সৎকার করতে হবে, পড়াতে হবে, এটাকে পুড়িয়ে ফেলতে হবে। পরে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো করেছে, কিন্তু সেই লোকটা তার স্বপ্নে আসে এবং বলতে থাকে, তোর ছায়ার সাথে থাকবো আমি, তুই যেখানে যাবি সেখানে আমি যাব, তোকে আমি ছাড়ছি না। তিনি ঘুম থেকে ওঠেন এবং তার রুমের মধ্যে সেই ফাঁসি দেওয়া লোকটাকে দেখতে পান। পরের দিন চিৎকার করে চেঁচামেচি শুরু করে দেন এবং আবারও তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তিনি হসপিটালাইজ হয়ে যান সাথে সাথে। এরকম যেদিন ফাঁসি দিতেন তারপরে কয়েকদিন তার খুব খারাপ যেত। হয় তিনি স্বপ্নে দেখতেন, না হলে জেগে থাকতেন সারা রাত। 1989 সাল, সেদিন আরেকটা ফাঁসি হবে। এটাও গ্যাংরেপের কেস। সেটাতে যার ফাঁসি হবে সেই একই ফ্যামিলির সবাইকে খুন করেছিল। এবার তিনি ফাঁসি দেওয়ার আগে রাতের বেলা ভাত খাচ্ছে। খাওয়ার পর সেলে গভর্নমেন্টের লোক আসে এবং জানায় দেয় যে তাকে ফাঁসি দিতে হবে। তিনি রাতের বেলা ঘুম ভেঙে বসে থাকেন। ওই জাগ্রত অবস্থায় তিনি দেখেন 5 জন মানুষ তার সেলের ভেতর। ওখান থেকে বয়স্ক এক লোক বলছে, তোমার হাতে আরেকজনের ফাঁসি হবে, ওকে মেরে ফেলো, ও যেন না বাঁচে। যার ফাঁসি হবে তার কথা বলছে। তিনি ভয়ে চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন চিৎকার শুনে কাহিনী কি। পরে তিনি কাউকে কিছু বলতে চাইলেন না। তার ভেতরে তিনি একজনের সাথে শেয়ার করেন তার পুরো বিষয়। তিনি বলেন, দেখো, এই পূজা করে দেখতে পারো, তাকে বলা হয় যে তুমি পূজা করে দেখতে পারো কোনো ফল যদি পাওয়া যায়, কিন্তু উনি কিছুই করেন না। ফাঁসি দেন এবং ফাঁসির পর থেকে কেন জানি তিনি আর ঘুমাতে পারতেন না। ঘুমাতে গেলে তিনি অনেক কিছু দেখতেন, তাই সজাগ থাকতেন এবং দিনের বেলা সেখানে একটা গাছ ছিল, ওটার নিচে ঘুমাইতেন। ওনার ঘটনা কালেক্ট করা হয় ওনার ছেলের কাছ থেকে। দিল্লির কোনো একটা জায়গার লোক তিনি। এই স্বপ্ন, এই ফিস নিয়ে প্রায় 40 বছর তিনি জেল কাটান। জল্লাদের কাজ ছিল, কয়েকবার জল্লাদের কাজ করেছেন তিনি। 2003 সালে তিনি জেল থেকে ছাড়া পান এবং 2005 সালে তিনি মৃত্যুবরণ করেন ব্রেন স্ট্রোক করেন দিনের বেলা। কিন্তু তিনি তার আগের দিন রাতের বেলা খুব চিৎকার করেছিল, বলেছিল, আমি কোনো মাফ পাচ্ছি না, আমাকে কেউ মাফ করছে না। তার ছেলে একটা পুরোহিতের কাছে বলেছিল যে ওনার বাবার সাইকোলজিক্যাল কিছু রোগ থাকবার কারণে এরকম হয়েছে। এটা হয়েছে নিজে খুন করার পর থেকে। কোনো ধরনের জাদুটোনা ওর কেউ কোনো ক্ষতি করেনি তাকে। তো তাদের ঘরে তাদের মধ্যে যে হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যে গ্রহ নক্ষত্রের কথা, পরে সেগুলা তিনি আর শোনেন নাই। তো আমাকে যিনি ঘটনা শেয়ার করছেন তিনি ওই ছেলের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছিলেন। আর এরকম ঘটনা আমি আগে কখনো পাইনি, দেখেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা কোনো জাদুটোনার কেস না, এখানে একটা জল্লাদ তার জীবনের কিছু মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, তার ছেলে দ্বারা শেয়ারটা আর কি। এবং তিনি যেগুলি জানিয়ে গেছেন তার ছেলেকে, কিছু জিনিস লিখে গেছেন তিনি। এবং প্রায় বহুদিন যাবৎ তিনি জেলে এরকম অসুস্থ অবস্থায় ছিলেন এবং জিনিসটা কিছুটা সুপারস্টিশিয়াস, কিছুটা সাইকোলজিক্যাল। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা মর্গের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে যায় আমার বন্ধু রাশেদের সাথে। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তখন প্রায় রাত 1টা বাজে। শহরের পুরনো হাসপাতালের মর্গটা প্রায় জনমানব শূন্য। বাইরে হালকা বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর শব্দে পুরো জায়গাটা একদমই কেঁপে উঠছে। আমার বন্ধু রাশেদ নতুন চাকরি পেয়েছে মর্গের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যেদিন প্রথমবার নাইট শিফটে সে একা দায়িত্ব পালন করছিল, সেই দিনের কাহিনী। দায়িত্ব পালন করার আগে তার সিনিয়ররা বলে দিয়েছিল রাত্রে অকারণে কোনো ফ্রিজ খোলার দরকার নেই, বাইরে বেশি যাওয়া আসার দরকার নেই, কোনো শব্দ আসলে সেই শব্দের উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু কেউ
এই সব কিছুর কারণ পরিষ্কার করে তাকে কিছুই বলেনি। তো শুরু হয়ে গেল তার প্রথম রাত্রের প্রথম ডিউটি। সব কিছুই ঠিকঠাক ছিল। তারপর সে মর্গের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা তাকে ঘিরে ধরল। ফ্রিজগুলোর একটার পর একটা সারি করে রাখা, প্রতিটায় নাম্বার দেওয়া আছে। একটা লাইট বারবার টিম টিম করে চলছিল সেই মর্গের রুমটার ভিতরে। তারপর সেই লাইটটার আলো দেখে মনে হচ্ছিল আমাদের নিঃশ্বাসের সাথে সেই লাইটটা কোনো না কোনোভাবে কানেক্টেড। যাই হোক, রাশেদ তার কার্যক্রম শেষ করে নিজের মতোই শুরু করে দিল তার তদারকে। প্রত্যেকটা ফ্রিজ শুধুমাত্র বাহির থেকে দেখা শুরু করলো, কারণ তার যে সিনিয়ররা ছিল তারা সেই মর্গের কোনো ফ্রিজ খুলতে নিষেধ করেছে। তারপর সে হঠাৎ করেই শুনতে পেল টক 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 রকমের একটা আওয়াজ। আওয়াজটা কোথা থেকে আসতেছে সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। খোঁজার চেষ্টা করলো যে আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু সে কোনোভাবেই আওয়াজের উৎস খুঁজে পাচ্ছে না। তারপর তার পিছনে হঠাৎ করে সে দেখতে পারল ১৩ নম্বর ফ্রিজটা থেকে এই আওয়াজটা আসছে। ১৩ নম্বর ফ্রিজটা ছিল তার খুবই কাছে। এটা শোনার পর রাশেদ একদম থম করে থেমে গেল। বুক ধড়ফড় করছে। সে নিজেকে বোঝালো হয়তো কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে, কারণ এটা তো মর্গের, এটা এরকম সমস্যা হতেই পারে। কিন্তু শব্দটা আবার আসলো। এবার যেন ভিতর থেকে কেউ দরজায় আঘাত করছে, এমনভাবে যেন সে অনেকটা তাড়াহুড়া করে এসে দরজার মধ্যে নক করছে। এবার রাশেদ তার হাত কাঁপতে কাঁপতে ঠিক সেই ১৩ নম্বর ফ্রিজের হ্যান্ডেলের দিকে এগাল। ঠিক তখনই পিছন থেকে কারো ফিস ফিস শব্দ তার কানের কাছে ভেসে আসলো। শব্দটা এমন, খুলো না। সে একদম থপ করে পিছনে ঘুরে দেখালো, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরো মর্গটাই একদম নিস্তব্ধ হয়ে আছে। আশেপাশে কেউ নেই, সেই আলোটা টিম টিম করে জ্বলতেই আছে। তারপর ভয়ে তার গা একদমই ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল না তার সঙ্গে এটা কি হচ্ছে। নতুন মানুষ, সবকিছুই নতুন, তারপরেও যেন এই নতুনের মাঝে কোনো কিছু একটা পুরাতন জিনিস তাকে ডাকছে। তারপর সে ঠান্ডা হতে শুরু করলো। নিজের ব্রেনকে, নিজের মস্তিষ্ককে বোঝানোর চেষ্টা করলো যে এটা তেমন কিছুই হয়নি। কিন্তু তার ভিতরে একটা কৌতূহল শুরু হলো যে এই ১৩ নম্বর ফ্রিজের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। সে ভুলে গেল তার সিনিয়ররা তাকে যে উপদেশগুলো দিয়েছিল। তারপর সে ধীরে ধীরে ১৩ নম্বর ফ্রিজটা খুলল, আর ভিতরে যা দেখল তা সাধারণ অন্য লাশগুলোর মতোই একটা সাদা কাপড়ে মোড়া একটা মৃতদেহ। সব ঠিকঠাক, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, আর সেটা হলো কাপড়ের নিচে বুকটা খুব ধীরে ধীরে ওঠানামা করছে। মনে হচ্ছে কোনো একটা জীবন্ত মানুষকে মুড়িয়ে রাখা হয়েছে এই ফ্রিজের ভিতরে। রাশেদ তার মানে অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পারল যে এটা তো কখনো সম্ভব না। একটা মৃতদেহ কিভাবে হার্টবিট তার চলতে পারে। তারপর সে লাইট মেরে একটু দেখার চেষ্টা করলো। ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। বরফের মতো হাতটা ঠান্ডা শক্ত করে তার কবজি চেপে ধরল। রাশেদ চিৎকার করতে গেল, কিন্তু কোনোভাবেই কোনো শব্দ হলো না তার চিৎকারের। কোনোভাবেই সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। ঠিক তখনই
লাইটের আলোটা ধপ করে নিভে গেল। পুরো মর্গটা একদমই অন্ধকার। এত অন্ধকার রাশেদ আর কখনো দেখেনি। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনোভাবেই তার চিৎকার যেন বের হচ্ছে না মুখ থেকে। তারপর সে দেখল সেই হাতটা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যাচ্ছে ফ্রিজের ভিতরের দিকে। কিন্তু ফ্রিজটা ছোট হওয়ায় কোনোভাবেই সে ঢুকতেছে না। এরপর রাশেদ তার শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে তার হাতটা এক টানে ইসরে বাইরের মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ে যাওয়ার সাথেই রাশেদ তার কোমরে হালকা ব্যথা পেল। কিন্তু ব্যথাটা যখনই সে অনুভব করতে শুরু করলো, তারপরেই সে দেখতে পারল ১৩ নম্বর ফ্রিজের লাশটা উঠে দাঁড়িয়েছে। এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা জীবন্ত কোনো একটা মানুষের দেহ। এই সব কিছু দেখার পর রাশেদ তার সেন্স হারিয়ে ফেলল। একাই পড়ে রইল সেই মর্গে। এভাবে কেটে গেছে ৬টি ঘন্টা। ৬ ঘন্টা পর নতুন অ্যাসিস্ট্যান্ট আসে সেই মর্গে। মর্গের দরজা খুলেই দেখে রাশেদ সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর আরও কয়েকজন মিলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। হসপিটালে গিয়ে ডক্টররা তার পরীক্ষা করে দেখল তার হার্টবিট সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিতরে এত একটা ভয় তার লুকিয়ে আছে যেই ভয়টা তার কখনোই কাটবে না। ডক্টররা বলল, একে বাড়িতে নিয়ে যান, ভালোভাবে রেস্ট করলেই ঠিক হবে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। রাশেদ বাড়ি যাওয়ার পর রাত্রের বেলা হঠাৎ করে চমকে ওঠে। তার ভিতরে সব কিছু এলোমেলো হয়ে যায়। সে পুরো বাড়ি চিৎকার করে তুলে দেয়। বাড়ির আশেপাশের মানুষ কেউ ঘুমাতে পারে না তার চিৎকারের শব্দে। সে কেমন যেন সবকিছু এলোমেলো করে ফেলেছে, তার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপর ওই মর্গেরই একজন পুরানো কর্মচারী তার পরিবারকে পরামর্শ দেয় তাকে একজন ভালো কবিরাজ দেখাতে হবে। এরপর নিয়ে যাওয়া হয় মন্টু কবিরাজের কাছে। সেই কবিরাজ তাকে ৩ দিন ধরে ঝাড়ফুঁক করে, যে ঝাড়ফুঁকের ফলে রাশেদ কিছুটা সুস্থ হলেও আগের মতো সে স্বাভাবিক হতে পারে না। তারপর সেই মন্টু কবিরাজ বলে এই রাশেদের জন্য ৩টা জোয়ান তাগড়া ছাগল বলি দিতে হবে, কারণ সেই মর্গের মধ্যে পুরনো আত্মাগুলো ভর করেছে সেই রাশেদের উপর। এরপর যেই কথা সেই কাজ। মন্টু কবিরাজ সমস্ত কাজ সম্পূর্ণ করল এবং রাশেদকে বলল, আমি তোমাকে যেই আমলগুলো দেখিয়ে দিচ্ছি, যেই কথাগুলো তোমাকে এখন বলছি, এই কথাগুলো তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তোমার জীবনে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমি তোমাকে আজকে যেই ৩টা তাবিজ দেব, এই তাবিজ ৩টি সবসময় তোমার সাথেই রাখবে। জীবনে কখনো নামাজ বাদ দিবে না। রাত্রের বেলা বাহিরে যাওয়া একদমই চলবে না। কখনো পিছন থেকে যদি কেউ ডাক দেয়, কখনো শুনবে না। আর তোমার ওই মর্গের চাকরি ছেড়ে দিতে হবে। তোমাকে অন্য কোনো কাজ বেছে নিতে হবে। কারণ সেখানে গেলেই তোমার শরীরের সাথে সেই আত্মার আবার বন্ধন জুটে যাবে, আবারও সমস্যা তৈরি হতে পারে। তাই তোমার সেই চাকরি করা আর হবে না। তারপর আমার বন্ধু রাশেদ সেই চাকরিটা ছেড়ে দেয় এবং কবিরাজের কথা মতো সেই তাবিজগুলো তার কোমরে, হাতে এবং গলায় ঝুলিয়ে দেয়। এরপর থেকে সে নামাজ পড়ে, রোজা করে, ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। এভাবে কেটে যায় ১টি বছর। এরপর রাশেদ এখন বিয়ে করেছে, সংসার আছে তার, সবকিছুই ঠিকঠাকভাবে চলছে। কিন্তু মাঝে মাঝে এখনো রাশেদ ঘুম থেকে উঠে হঠাৎ করে অনেক রাতে উঠে বিছানার ওপর বসে থাকে অনেকক্ষণ। তারপর
আবার নিজের মতোই ঘুমিয়ে যায়। এটাই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার নাম তাসিফ ইসলাম। আমি আজকে ইতালির একটা ঘটনা শেয়ার করলাম। এর আগেও আমি ইতালির একটা ঘটনা শেয়ার করেছিলাম। আজকে আমি আরেকটি ঘটনা শেয়ার করলাম। ঘটনাটা ইতালির মিলানে ঘটে যাওয়া ঘটনা। ইতালির বিখ্যাত শহর, বিখ্যাততম শহর বললেও ভুল হবে না, মিলান। সেখানে ঘটে যাওয়া একটা ঘটনা। এই জন্যই আমি আপনাদেরকে বলি শেয়ার করে দিতে, যাতে আসলে সেই ঘটনাগুলো আমরা শুনতে পারি। ভাইয়া, ঘটনাটা ঘটে একজন টেনিস প্লেয়ারের সাথে। যত সম্ভব 2014 সালের ঘটনা। সেই টেনিস প্লেয়ার একদিন ইতালির মিলানে একটা ম্যাচ খেলতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন ওই টেনিস প্লেয়ার হেরে যান। যাই হোক, খেলা শেষ হয় বিকেলে। তারপর সেই প্লেয়ার একটা হোটেলে থাকতে দেওয়া হয়। রাতটা কাটিয়ে তিনি সকালে চলে যাবেন। হোটেলে গিয়ে তিনি তার রুমে চলে গেলেন। ভাইয়া, আগেই বলে রাখি, সেই হোটেলে প্রায় 300 মিটার দূরে একটা পার্ক আছে, যে পার্কটা ছিল খুবই সুন্দর এবং মনোরম। তো সেদিন হেরে যাওয়াতে ওই টেনিস প্লেয়ারের মন খুব খারাপ ছিল। তো সেই টেনিস প্লেয়ার এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সেই পার্কে চলে যায়। সেখানে তখন কোনো মানুষও ছিল না। রাত তখন প্রায় 11টার মতো। বসলেন, তিনি বসে বসে সময় কাটাচ্ছিলেন। প্রায় 10 মিনিট পর হঠাৎ করেই সেই প্লেয়ার দেখলেন তার সামনে দুইটা ছোট শিশু খেলা করছে। শিশু দুটোই ছিল ছেলে এবং তাদের বয়স আনুমানিক 6 বছর। সেই প্লেয়ার তখন এই দৃশ্য দেখে খুব অবাক হন, কারণ এত রাতে ছোট শিশু কোথা থেকে আসবে, তাও আবার এই নির্জন পার্কে। সে টেনিস প্লেয়ার তখন ভেবেছিল হয়তো কেউ তার শিশুদেরকে এখানে রেখে গেছে, আর না হয় এই দুইটা শিশুই হয়তো হারিয়ে গেছে। তিনি ভাবলেন যে এদের মা বাবা কেউ হয়তো এখানে আছে, তা না হলে এখানে এত রাতে শিশু কিভাবে আসবে। তাই সেই প্লেয়ার তখন খুঁজতে লাগলো যে কেউ এখানে আছে কিনা, কিন্তু সেখানে কেউ ছিল না। কাউকে না পেয়ে সেই টেনিস প্লেয়ার যখন ওই দুইটা শিশুকে খোঁজা শুরু করলো, তখন সেই দুইটা শিশুকেও আর পাওয়া গেল না। এবার তিনি একটু ভয় পেয়ে যান। একটু আগেই দুইটা বাচ্চা সেখানে ছিল, হঠাৎ করে কোথায় গেল? সেই প্লেয়ারের চোখ পড়লে তিনি দেখলেন একটা সাদা কাপড় পরা মহিলা এবং তার দুই পাশে সেই দুইটা শিশু দাঁড়িয়ে আছে। এই মহিলার একটা বিভৎস চেহারা এবং তার চোখ দুটি একদম লাল, এবং সেই শিশু দুইটার চেহারাও ছিল খুব বিকট। এই দৃশ্য দেখে সেই টেনিস প্লেয়ার খুবই ভয় পেয়ে যান। তিনি তখন দেখলেন সেই মহিলা একটা বিকট চিৎকার দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই টেনিস প্লেয়ার তখন এক দৌড় দিয়ে হোটেলে চলে যান। তারপর তিনি হোটেলের সবাইকে ঘটনা খুলে বললে সবাই জানায় ওই পার্কে প্রায় 9 বছর আগে, অর্থাৎ 2015 সালে, 2014 সালের ঘটনা এটি, সেখান থেকে 9 বছর আগে 2005 সালে একটা মহিলা এবং দুইটা ছোট শিশুকে ওই পার্কের একটা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। ওই মহিলাটি নাকি ওই ছোট দুইটা শিশুর মা ছিল। এই মৃত্যুর কোনো কারণ জানা যায়নি, তবে ওই ঘটনার পর থেকেই নাকি ওই পার্কে মাঝে মাঝে একটা মহিলা এবং দুইটা ছোট শিশুকে রাতে ঘুরে বেড়াতে দেখা যায়, এবং মাঝে মাঝে নাকি ওই পার্ক থেকে অনেক জোরে আর্তনাদের শব্দ শোনা যায়। তবে এরা মানুষের কোনো ক্ষতি করে না। তো ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটা একদমই সত্য। আমি ওই হোটেলের এক ওয়েটারের মুখ থেকে ঘটনাটা শুনেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তাসিফ ইসলাম, ইতালির মিলান থেকে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমি
গত এক সপ্তাহ এই সপ্তাহের আচ্ছা গত সপ্তাহের আগের সপ্তাহে আমি একটা ঘটনা পড়েছিলাম। আমাদেরকে খুলনা থেকে সুলাইমান হোসেন বারবারই আমাদেরকে ঘটনা পাঠান এবং তিনি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আজকে আমাদের সাথে থাকবেন এবং আমরা একটা অন্যরকম ঘটনা, একটা সত্য ঘটনা যেটা কিনা আসলে অন্য মাত্রা হয়তো পেতে পারে, আমরা তার মুখ থেকে শুনবো। সো আমরা আরেকটা ইমেজ স্টোরি শুনবো, এরপরই চলে যাবো আমাদের গেস্টের কাছে। সো আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। মাইশা, তৃষা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি ভালো আছেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমার মেঝো বোনকে নিয়ে। রাত আনুমানিক 3:30। ও সেহরি খাওয়ার জন্য 3:30টায় অ্যালার্ম দিয়েছিল। অ্যালার্ম বাজার সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। ও দেখল আমি আলমারি থেকে কিছু একটা নিয়ে যাচ্ছি এবং স্বাভাবিকভাবে হেঁটে চলে যাচ্ছি। তারপর ও হাত মুখ ধুয়ে আমার রুমে এসে দেখে আমি ঘুমোচ্ছি। তারপর ও অনেক অবাক হলো। পরদিন সকালে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কালকে রাতে উঠেছিলাম কিনা। তারপর আমি বললাম যে আমি কেন উঠব, অথচ সে আলমারি খোলার আওয়াজও পেয়েছে এবং একদম আমার ড্রেস পরাই ছিল। তারপর আমি আমার বোনকে বললাম তুমি হয়তো স্বপ্ন দেখেছ, কিন্তু সে বলল যে না, আমি একদম সজ্ঞানে ছিলাম। দ্বিতীয় ঘটনাটি আমার বড় ভাইয়ের। আমি আমার রুমে শুয়েছিলাম। আমার রুমে ঢোকার আগে ডান পাশে ফিল্টার এবং ফিল্টারের সামনে ডাইনিং টেবিল। এবং তার একটু পরে হাত ধোয়ার বেসিন আছে এবং বেসিনের উপরে একটা আয়না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। রাত 1:05-10 হবে। আমি শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না। এমন সময় আমি উপরে তাকালাম। তাকিয়ে দেখলাম আমার বড় ভাই ফিল্টার থেকে গ্লাসে পানি নিচ্ছে। সামনে পর্দা দেয়া, আর পর্দাগুলো একটা সাইড করে রাখা ছিল। সে পানি নেওয়ার শেষ করে ওই সাইড করা পর্দার মাঝখান দিয়ে আমাকে দেখছে। আমি ভয় না পেয়ে ভাবলাম যে ভাই আমাকে ভয় দেখানোর জন্যই হয়তো এমন করছে। আগেই বলেছিলাম বেসিনের উপরে আয়নার কথা। আমার চোখ সেই আয়নায় পড়ে। আমি দেখলাম আয়নাও ভাইয়ার ফেস দেখা যাচ্ছে, আবার পর্দার ফাঁক দিয়েও দেখা যাচ্ছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই। অর্থাৎ যদি তিনি সেই দরজার সামনে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে থাকেন, তাহলে স্বভাবতই তিনি আয়নার দিকে তাকিয়ে নেই, অথচ তিনি দেখছিলেন যে তার ভাই একই সাথে পর্দার ফাঁকা দিয়ে তাকে দেখছিলেন, তার দিকে তাকিয়েছিলেন এক দৃষ্টিতে। তিনি ভেবেছিলেন তাকে ভয় দেখানোর জন্য, এবং আয়নায়ও তার মুখটা দেখা যাচ্ছিল এমন ভাবে যাতে সে হয়তো আয়নায় তাকিয়ে আছে। অর্থাৎ দুই জায়গায় তার মুখটা দুদিকে ফেরানো ছিল। এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই। তারপর আর উপরে তাকানোর সাহস হয়নি আমার। তারপরের দিন আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম তুমি কালকে রাতে ফিল্টার থেকে পানি নিয়ে এসেছিলে? ভাইয়া বলল যে না, আমি তো কালকে অনেক আগেই ঘুমিয়ে গিয়েছিলাম। আমি বললাম কয়টায়? ও বলল 12টার আগেই। আর আমার সাথে এই ঘটনাটা ঘটেছে রাত 1টার দিকে। এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন। গুছিয়ে না লিখতে পারার জন্য ক্ষমা চাচ্ছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। কাহিনীটি হচ্ছে রইস ব্যাপারীর, এবং তিনি পেশায় একজন দোকানদার, এবং সেই কাহিনীটি ঘটেছিল অনেকদিন আগে। সঠিক বছর বলতে পারবো না, আমি আপনাদেরকে বলছি, আমার মতো করে কাহিনীটি বলছি। যাই হোক, রইস ব্যাপারী ছিলেন একটি ছোট্ট দোকানের মালিক। তার দোকানে চা, বিস্কিট, কেক এবং আরো অনেক কিছু পাওয়া যেত, এবং তিনি এই দোকানটি চালাতেন ঢাকা শহরেরই কোনো একটি এলাকায়, এবং তিনি দোকান খোলা রাখতেন বেশ রাত পর্যন্ত, কারণ অনেক স্বল্প আয়ের মানুষ ওনার দোকানে থেমে চা খেতেন এবং কেক খেতেন এবং অনেক কিছু, এবং তিনি পেশাটাকে খুব এনজয় করতেন, তার খুব ভালো লাগতো। তো যাই হোক,
তো রইস ব্যাপারীর একটি বন্ধু ছিল, সেই বন্ধু ভ্যান চালাতো, 3 চাকার ভ্যান। এবং সেই 3 চাকার ভ্যান চালক যিনি ছিলেন তিনি প্রতিদিনই আসতেন, তার ওখানে চা নাস্তা খেতেন এবং চলে যেতেন। তো একদিন এরকমই একটি দিন, সেদিন হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং বেশ রাত হয়ে গেছে, রাত 9টা 9:30 বাজে। তো রইস ব্যাপারীর ওই দিন বেচাকেনাও কম, কাস্টমারও কম, এবং তিনি চিন্তা করছিলেন যে তিনি দোকানটা বন্ধ করে দেবেন খুব দ্রুত। কাজ অনেক রাত হয়ে গেছে, বৃষ্টি একবার একটু বাড়ছে একটু কমছে, কাস্টমার নেই, কারণ এরকম টিপটিপ বৃষ্টির মধ্যে কাস্টমার থাকে না। তিনি অপেক্ষা করছিলেন তার বন্ধুর জন্য, যে তার বন্ধু সেই ভ্যান চালক যদি আসে তার সাথে বা কিছুক্ষণ গল্প করে বা কথা বলে বা দোকান বন্ধ করতে করতে তিনি গল্প করবেন কিছুক্ষণ। মানে সবারই ইচ্ছা থাকে বন্ধুদের সাথে একটু সময় কাটানোর। তো যেটা হয়, তিনি বসে থাকেন, অনেকক্ষণ হচ্ছে বন্ধু আসে না আসে না আসে না, এবং এর মধ্যে রাতও বেড়ে চলছে। তো উনি দেখছেন যে একদমই মানে মানুষের চলাফেরা কমে গিয়েছে রাস্তায়, এবং যেখানে ওনার দোকানটা ছিল সেটা একটা ঠিক মেন রাস্তা থেকে একটু ভেতরে, একটা গলির ভেতরে। তো যেটা হয় যে উনি বসে বসে অনেকক্ষণ সময় কাটান। এর মধ্যে ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার দোকানের মধ্যে কিন্তু বিজলি বাতি ছিল না, উনি দোকান চালাতে হেরিকেনের আলোতে উনি দোকান চালাতেন। এবং এর মধ্যে উনি দেখছেন যে ওনার হেরিকেনের তেলও পুড়ছে, এবং উনি একসময় চিন্তা করেন ঠিক আছে থাক, আর লাগবে না, আজকে আমি দোকান বন্ধ করে দিই। তো উনি সব প্রিপারেশন নেন, দোকানের টুকিটাকি গোছানো শুরু করেন, গুছিয়ে টুছিয়ে সবকিছু রেডি করেন। রেডি করে উনি ওনার ওই হ্যারিকেনটা নেন, হ্যারিকেনটা নিভিয়ে উনি দোকান থেকে বেরোবেন। ঠিক উনি ভেতর থেকে ঝাপগুলো বন্ধ করে একটা ছোট পকেট ডোর আছে সেটাতে বেরিয়ে যান উনি। যখন তিনি ঝাপ সব বন্ধ করেছেন, এই সময় উনি শুনলেন যে ওনার দোকানের সামনে থেকে পরিচিত গলায় কেউ ডাক দিল, রইস। তো উনি মানে খুব খুশি হয়ে ওঠেন, কারণ গলাটা হচ্ছে ওনার বন্ধুর, সেই ভ্যান চালক বন্ধুর। কিন্তু একটু অস্বস্তিও ফিল করেন, কারণ বন্ধুর গলাটা কেমন জানি ওনার কাছে লাগলো, যে গলাটা খুব মানে আর কি খুব মানে সেই মানে বন্ধুত্ব মেশানো বা খুব লাইক ওয়ার্ম গলা না, মানে যেটা হয় বন্ধু যেভাবে ডাকে। তো তিনি বলে হ্যাঁ দাঁড়া আসতেছি বলে উনি আস্তে ধীরে উনি ওনার বাকি টুকটাক যে 2-3 জিনিসটা রাখা রেখে উনি বেরোন দোকানের ঝাপটা লাগান। তো উনি যখন দোকানে ঝাপটা লাগান তখন উনি খেয়াল করেন বেশ একটা বাতাস ওনার গায়ে লাগে, এবং বেশ ঝাপটা বাতাস, এবং এই বাতাসটা উনি ভাবেন হয়তো মানে বেশ শীতল বাতাস, উনি কেঁপে ওঠেন একটু। উনি ভাবেন হয়তো বৃষ্টির জন্য হতে পারে। তো ওনার ছাতাটা ছিল দোকানের মানে ভেতরে, উনি এটা নিয়ে বের করে উনি ছাতাটা মেলে উনি সামনে তাকিয়ে দেখেন তার আলো অন্ধকারের মধ্যে, মানে রাস্তার আলো কিন্তু খুব একটা নেই, দূরে বাতি আর কি, স্ট্রিট ল্যাম্পের যে আলোটা সেটা দূরে। উনি খেয়াল করেন যে ওনার বন্ধুই সময় দাঁড়িয়ে আছে, এবং ওনার বন্ধু উনি চিনতে পারেন ওনার বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু বন্ধুর গায়ে কোনো জামা নেই, গায়ে কোনো শার্ট নেই, এবং সে খালি গায়ে, লুঙ্গি পরা, এবং তার কাঁধে গামছা একটা ঝুলছে, ভেজা গামছা মেবি। এবং বন্ধু তাকে চেহারাটা দেখতে পাচ্ছেন না উনি বন্ধুর। তো বন্ধুকে উনি বলেন কি রে তুই এরকম খালি গায়ে এখানে দাঁড়ায় আসিস কেন? তো বন্ধু বলে যে আমি আসছি, তুই আমার সাথে চল, কাজ আছে। তো উনি বলে কি কাজ আছে? বলে কাজ আছে, চল আমার সাথে, আমার সাথে চল, আমার লগে ল। এরকম বলে তাকে হাঁটা দেয় বন্ধু, বলেই হাঁটা দিয়েছে হন হন করে। তো উনি কিছুক্ষণ চিন্তা করেন, মানে দোটানায় পড়েন উনি, বলে উনি তারপর হাঁটা দেন বন্ধুর পিছে পিছনে, বলে এই তুই দাঁড়া, আমার সাথী আছে তো, ছাতির নিচে আয়। কিন্তু বন্ধু কোনো কথার উত্তর দেয় না, সে হেঁটে চলছে। তো উনি কিন্তু বন্ধুর পিছে পিছে চলছেন, মানে তাল মানে সামনে রাখতে পারছেন না উনি, মানে আর কি মানে তাল মেলাতে পারছেন না বন্ধুর সাথে, বন্ধু হাঁটছে হন হন করে। তো উনি একটু অবাক হন, উনি ভাবে যে এরকম হাঁটছে কিভাবে কি। তো একবার ভাবে যে হ্যাঁ বন্ধু তো হয়তো এমন হতে পারে ভ্যান চালায়, তার হয়তো হাঁটা অনেক ফাস্ট, তার তো কখনো হাঁটা হয়নি বন্ধুর সাথে। তো এইভাবে হাঁটছে উনি তাল মিলিয়ে রাখার চেষ্টা করছেন। বন্ধু বেশ এগিয়ে থাকছে ওনার থেকে, প্রায় 5-7 ফিট দূর পর্যন্ত এগিয়ে থাকছে সবসময়। তো উনি ছাতা মাথায় যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, পটপট করে বৃষ্টি পড়ছে ওনার ছাতার মধ্যে, এবং উনি হেঁটে চলছেন রাস্তার মধ্যে ভেজা, বিভিন্ন জায়গায় অলরেডি ওনার স্যান্ডেল মাখামাখি হয়ে গেছে পানিতে। তো উনি চলছে, তো উনি ওনার বন্ধুর নাম ধরে হেঁটে গলায় ডাক দেন, হ্যাঁ 2বার ডাক দেন, কিন্তু বন্ধু কোনো উত্তর দেন না, বন্ধু হেঁটেই চলছে। তো উনি একটু অস্বস্তি ফিল করেন যে বেটা তোর আমি ডাকতেছি, আমি তো গল্প করার জন্য তোর সাথে চাচ্ছি, তুই মানে কি ব্যাপার, কি কাজ আমার নিয়ে যাস। তো উনি আরো জোরে হাঁটার চেষ্টা করেন, কিন্তু হেঁটে বন্ধুর সাথে কুলাতে পারছেন না। তো যাই হোক, তো ওনার বন্ধু হেঁটে তাকে নিয়ে যান একটা জায়গায়, মানে তিনি খেয়াল করেন যে সেই জায়গাটা একটা বিশাল বড় হাসপাতাল ছিল, পুরনো হাসপাতাল, এবং সেই হাসপাতালের কাছে উনার এক সময় দোকান ছিল, মানে এর আগে উনি দোকান রাখতো, উনি জানতো যে ওই হাসপাতাল নিয়ে মানুষ অনেক অনেক কথা বলে।
তো উনি একটু গাটা ছমছম করে ওঠে, কারণ উনি যখন ওখানে দোকান করতেন সেখানে উনি অনেক কথা শুনতেন। সেই হাসপাতালের একটা ওখানে মর্গ ছিল, এবং ওই মর্গের পাশেই আর কি অনেক কথা ওই হাসপাতালের মর্গের পাশে লাশ কাটা ঘর ছিল, সেখানে অনেক কথা ছিল। তো ওনার গাটা একটু ছমছম করে ওঠে, উনি চিন্তা করে যে কিরে এই মানে এইদিকেও নিয়ে আসলো কেন আমারে। তো দেখে যে বন্ধু হেঁটে যাইতেছে, তো উনি বন্ধুরে আবার নাম ধরে ডাক দেয় 2বার। তো দেখে মানে বন্ধু কোনো উত্তর দিচ্ছে না, তো উনি আরো জোরে হেঁটে বন্ধুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, এবং দেখে যে বন্ধু ঠিকই ওই হাসপাতালের সাইডে যে গেটটা আছে, যেটা দিয়ে ওরা ওইখানে ও জানে যে যেখানে লাশ কাটা ঘর থাকে, সেদিকেই হেঁটে গেছে বন্ধুটা, ওদিক দিয়েই ঢুকে। তো উনিও সেই বন্ধুর সাথে সাথেই যায়, যে সে ওই ওই দরজা যেটা আছে সেটা দিয়ে ওই বন্ধুর পিছে পিছে ঢুকে যায়। এবার উনি একটু চিন্তা করে যে কিরে ও হেঁটে কোন দিকে যাচ্ছে আমার নিয়ে। দেখে যে উনি যখন যাচ্ছে না, দাঁড়িয়ে আছে, তো বন্ধুরা অনেক দূর হেঁটে চলে গেছে। তখন হেঁটে সামনে যে একটা জায়গায় দাঁড়াইছে, যে জায়গাটায় দাঁড়াইছে সেখানে একটা গাছ ছিল, এবং গাছের নিচে তো ছায়ায় বন্ধুকে আরো দেখা যাচ্ছে না। ওখান থেকে বন্ধুর গলা শুনতেছে, আয় আয়, এরকম বলতেছে। তো উনি আর কোনো কথা না বলে উনি আবার হাঁটা ধরে, উনি বন্ধুর দিকে হাঁটা ধরে। তো বন্ধুর দিকে হেঁটে যাচ্ছে, তো উনি কাছে আসতেছে কিন্তু। তো বেশ যখন হেঁটে 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 কাছিয়ে যায়, তো বন্ধুর প্রায় কাছে চলে আসছে, উনি বুঝতে পারে যে এখানে বন্ধু দাঁড়ানো। তো যখন উনি কাছে চলে আসে, তখন হঠাৎ করে দেখে যে ওনার অন্ধকারের মধ্যে, ঠিক যখন কাছে চলে আসছে, ঠিক গাছের কাছে, হঠাৎ করে দেখে অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে উঠছে। মানে চোখ দুটো জ্বলে উঠছে, লাইক বিড়াল, মানে বিড়ালের চোখ যেরকম অন্ধকারে জ্বলে, সেরকম ভাবে দুটো চোখ জ্বলে উঠছে। এবং মানে ওই বন্ধু যে হাঁ করছে, মুখের ভেতর থেকে দেখছে বন্ধুটা হাঁ করছে, এবং তার দাঁতগুলো দেখা যাচ্ছে, ওরা সাদা দাঁত, মানে সেই চোখের আলোতে দাঁত দেখা যাচ্ছে, এরকম অবস্থা। এবং উনি দেখে ওনার প্রথম কয়েক সেকেন্ড উনি কিছু বুঝতে পারেন, ওনার গায়ের লোম সব দাঁড়ায় যায়, একটা মানে 1 সেকেন্ডের মধ্যে ওনার একটা গুজবাম্প হয়, এবং উনি কি করতে পারবে চিন্তা করেন, 1 সেকেন্ডের মধ্যে উনি ঝেড়ে দৌড় দেয়, এবং দৌড় দিয়ে উনি দোয়া পড়তে থাকেন। তখন ওনার 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 মাথায় কিছু আসে না, উনি দোয়া পড়তে থাকেন, এবং মানে উনি রাস্তাও হারায় ফেলেন, ওনার ছাতি ঠিক মতো উনি হাতে নাই না কি আছে এরকম ওনার খেয়ালও নাই। উনি দৌড়াতে দৌড়াতে একটা সময় উনি দেখেন যে উনি যে দোকানের পাশ দিয়ে আসছেন, ওই 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 দোকানের কাছে, ওই ওনার দোকানের পাশ দিয়ে উনি পাস করে আসছিলেন। সো ওই দোকানের পাশে দেখতেছে জটলা মেরে 2-3 জন মানুষ দাঁড়ায় আছে। তো উনি দৌড় দিয়ে ভয় পেয়ে ওই লোকগুলাকে বলে, এই ভাই, যে ভাই শুনেন কি হয়েছে এখানে, আমি ভয় পেয়েছি, আমার দোকানের সামনে কি, মানে উনি উল্টাপাল্টা প্রলাপ বকতেছেন এরকম। তো 2-3 জন ডেকে বলে, এই আপনি রইস ব্যাপারই নাকি? বলে, হ্যাঁ আপনারা খুঁজতেছি তো আমি। বলে, কি হয়েছে? আপনি চলেন আমাদের সাথে। কি হয়েছে? আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, মানে এখন মরে যাবো, যান যায় অবস্থা, চলেন। তো রইস খুব মানে অবাক হয়ে যায়, মানে সে রইস ব্যাপারী মানে থতমত খেয়ে দাঁড়ায় যায় সেখানে, তার কিছু করার নেই। সে থতমত খেয়ে, তো সেই লোকদেরকে বলে, ভাই আপনারা কারা? বলে যে আমরা ওইখানেই কাজ করি স্ট্যান্ডে, আপনারা চলেন। বলে তাকে রইস ব্যাপারীকে নিয়ে ওখান থেকে হাঁটা দেয়। তো রইস ব্যাপারী বুঝতে পারেন যে এবার যারা যাচ্ছেন সাধারণ মানুষ, কারণ তারা কথা বলতেছে, ভাই আপনার বন্ধু অনেক ভালো মানুষ, বেচারা এরকম নিতে যায়, তারা ট্রাকে মারছে, মানে খুব আর কি। তো এই শুনতে তখন সে যেতে থাকে তাদের সাথে, এবং তার কাছে খুব খারাপ লাগতে থাকে। সেটা কি দেখলো, মানে তাকে দেখলো তার ফ্রেন্ড নিয়ে গেল, তো মানে সে কি তাহলে কারে দেখলো, তার বন্ধুই কি আসছিল তার কাছে, এরকম ভাবতেছে সে। তো হাঁটতে হাঁটতে তাকে ঠিক সেই হাসপাতালেই নিয়ে যায়, মর্গের ওই সাইড দিয়ে আবার নিয়ে যায়, ওখানে নিয়ে যায় মানে একটা জায়গায়, সেখানে আলো জ্বলছে, হালকা একটা ছোট পাওয়ারের আলো জ্বলছে, এবং সেই বন্ধুরা বলে যে ভিতরে ওখানে একটা ছেলে মানে নার্স থাকে আর কি, তাকে বলে যে ওয়ার্ড বয় বা সামথিং, যে এরকম বলে যে ই তো মারা গেছে, মানে আপনারা যার কথা বলতেছেন মারা গেছে, এটা নিয়ে গেছে পিছনে, ওই পিছনে নিয়ে রাখছে, এটা মনে হয় ইসে নিয়ে যাবো গা, ওই যে এখানে মর্গ আছে ওখানে নিয়ে যাবে, পরে সকালে পুলিশ টুলিশ আসলে এগুলার হবে, এটার নাই। তো আলটিমেটলি তাদেরকে আর আসলে ওই সময় দেখতে দেয় না, রাতের বেলা লাশটা দেখতে পারে না সে, কিন্তু সে তখন প্রচন্ড রকমের একটা ধাক্কা খায়, মানসিকভাবে ধাক্কা খায়, এবং সে খুব মানে ভয়ও আছে, তার একটা ভয় মিশ্রিত ব্যাপারও আছে, এবং মনের কষ্টও আছে, দুইটাই তার মধ্যে করে, কারণ তো সেই বন্ধুর সাথে সে অনেক গল্প করতো, অনেক স্মৃতি তার মনে পড়ে, এবং সে খুব মন ভাঙত। ওই লোকগুলো বলে, ভাই মন ঠান্ডা হন, কারণ ও কিন্তু বেশি কিছু বলতে পারে নাই, আপনার নাম বলছে, আর বলছে যে ওখানে দোকান, এতটুকু বলতে পারছিল, বেচারা অনেক আঘাত পাইছে মাথার মধ্যে। তো রইস ব্যাপারী এগুলো শুনে সে মনটা খুব খারাপ করে, তার কিছু করার থাকে না, সে মন খারাপ করে সে আস্তে আস্তে বাসায় চলে আসে। তো ওই দিন রাতে সে যখন ঘুমায়, সে এসে তার স্ত্রীকে এই ঘটনাটা বলে যে আমি না এরকম দেখছি। তার স্ত্রী বলে যে আল্লাহ বাঁচাইছে, আপনি কোথায় গেছেন, কি হয়েছে, আপনারা কে দেখা দিছে কে?
তো উনি রাতের বেলা ওই দিন যখন ঘুমায়, রাতের বেলা খেয়ে টেয়ে ঘুমায়, তো উনার বাসাটা ছিল হচ্ছে টিনের বাসা, মানে বাসাটা টিনের এবং জানলা আছে, এরকম টিনের ঘর আর কি। তো উনি ঘুমায় আছে, বৃষ্টি পড়তেছে রাতের বেলা, শব্দ পাচ্ছেন এবং ঘুমায় গেছেন উনি তখন অলরেডি। তো ঘুমের মধ্যে উনি শুনতেছেন যে উনার বাসার পাশে যে জানলাটা ওইটা কেউ নক করতেছে এবং এবং একটা শব্দ, টক 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 শব্দ, এবং তখন তিনি শুনলেন একটা গলার শব্দ, বলতেছে যে রইস, ও রইস, তার সে বন্ধুর গলা। বললে যে তুই আমারে দেখে গেলি না রে, তুই আমারে দেখে গেলি না রে, কি ব্যথা, এরকম এরকম একটা কথা তাকে বলে। এবং সে তখন প্রচন্ড লাফ দিয়ে ওঠে এবং সে ফার্স্টে মনে করছিল সে স্বপ্নে দেখছে, কিন্তু সে বুঝতে পারে সে কিন্তু স্বপ্নে দেখে নাই, সে রিয়ালিটিতেই সেই জিনিসগুলো শুনছে। এবং তার বউ উঠে পড়ে এবং বউকে বলে যে আমি এরকম স্বপ্নে দেখছি, এবং তার বউ তার মাথায় হাত বুলিয়ে দেয়, দোয়া টোয়া পড়ে দেয় এবং দোয়া পড়ে তাকে ফু দিয়ে দেয়। এবং পরদিন সকালবেলা সে তাড়াতাড়ি ওই আবার সেইখানে যায় যে দেখার জন্য, এবং তখন অলরেডি তার ওই নিয়ে গেছে, ওই ডেড বডি পুলিশের থেকে ওই তার ফ্যামিলিরা নিয়ে গেছে, এবং সে আসলে ওখানে করতে পারে না। তো সে যায় পরে যে ওই ফাইনালি ওই লোকের বাইর করে জানাজা কোথায় হচ্ছে, এবং সে ওখানে যায় জানাজা পড়ে এবং খুব দুঃখ প্রকাশ করে। তো রইস অনেকদিন ভয় পেতেন দোকানদারি করতে, এরপরে রাতে বেশিক্ষণ থাকতেন না, কারণ তার কেন জানি মনে হতো যে তার বন্ধু তার আশেপাশে ঘোরাঘুরি করে, তার কাছে এটা প্রায়ই মনে হতো। এবং তিনি প্রায় বলতো যে আমি প্রায় মনে হতো যে আমার ফ্রেন্ড এসে বসে আছে এখানে, এবং আমি ঠিক ও যেরকম আচরণ করতে, ও আসলে যেরকম হেঁটে যে এখানে বেঞ্চিতে বসতো, এদিকে বসতো, এরকম আমি ঠিক বুঝ পেতাম যে কোনো একজন মানুষ এখানে বসে আছে, এবং আমি এর জন্য দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিতাম, আমি আর থাকতাম না ওইখানে। তো এই ছিল রইস ব্যাপারীর কাহিনী, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যার ঘটনা শেয়ার করব বা যার ঘটনা বলবো তার নাম হচ্ছে সোহাগ। তার ফ্যামিলিতে দুইটা ছেলে ছিল এবং তার ওয়াইফ আর 2 ছেলে থাকতো গ্রামের বাড়িতে। তো ঘটনার ওই সময়টায় অনেক দিন আগের কথা, এবং এটা 1985-এর দিকে হবে। তখন তিনি থাকতেন ঢাকায় একটা মেসে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে, এবং ফ্যামিলির সবাই থাকতো গ্রামের বাড়িতে। তো ছুটি পেলেই তিনি গ্রামের বাড়িতে যেত, অথবা ঈদের সময় গ্রামের বাড়িতে যেত, সেটা কোনো মিস নাই। আবার ধান কাটার মৌসুম আসলেও তাকে যেতে হতো। তার বড় ছেলে পড়তো তখন ক্লাস 6-এ আর ছোট ছেলে পড়তো ক্লাস 2-তে গ্রামের স্কুলে। তো বলতে গেলে সুখী পরিবার, কোনো ধরনের ঝামেলা নাই, কেউ কোনো ঝামেলা করেনি তাদের মধ্যে, এবং কেউ কখনো এই ওনাদের ফ্যামিলির ভেতরে আসতেও পারে নাই। তিনি ঢাকাতে গাড়ি চালাতেন এবং এই গাড়িটা কিনেছিলেন তিনি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করবার পরে। তো সেটা মাইক্রোবাস চালাতো, তখন টয়োটা লাইট এসের এই মাইক্রোবাসটা 1980 মডেলের ছিল, এবং ওই সময় তিনি গাড়িটা কিনেছিলেন। তো কয়েক বছর মিডল ইস্টে থাকার পরে কিছু টাকা জমিয়ে এইসব মিলিয়ে আর কি তার একটা গাড়ি কেনা হয় আর কি। তো রেগুলার তার ডিউটি থাকতো ঢাকার কোনো একটা ইন্ডাস্ট্রির ওই লোকের সাথে। বিদেশি বায়ার আসলে তিনি এরকম ঢাকার বাইরে নিয়ে যেত। তো সেবার একটা কল আসে এবং একটা বায়ার আসছে। তো এত কল বলতে হচ্ছে এটা অনেক দিন আগের কথা, এবং তখন কন্ট্যাক্ট বলতে গেলে কিছুই না। এবং তার এই যে রেন্টেকারের মানে উনি যখন দিয়ে রাখতেন, এটা হচ্ছে মিরপুরেই কোনো একটা জায়গায় তিনি রেন্টেকারের ব্যবসা করতেন, এবং কয়েকজনের সাথে তার কন্ট্যাক্ট ছিল। যখন এরকম কেউ নিয়ে যাবে ঢাকার বাইরে তখন কন্ট্যাক্ট করতো, কিন্তু এইটা তার ফিক্সড কল ছিল। তো তাকে কল দেওয়া হয় যে এরকমভাবে আসো, তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় যাওয়া হবে? সাতক্ষীরাতে। তো তিনি পরিপাটি হয়ে ভোরেই তেল গাড়িতে ভরে পৌঁছে যান যেই লোক যাবে তার বাসার নিচে। তো সেখান থেকে পিক করতে ফরেনারকে, গুলশান থেকে ফরেনারকে পিক করে তিনি রওনা দিয়ে দেন এবং পৌঁছে যান রাত 9টা নাগাদ সাতক্ষীরা। তো এতটা ইজি ছিল না পথ, রাস্তা অত ভালো ছিল না, কিন্তু নতুন নতুন রাস্তা হয়েছিল তখনও কিছু জায়গায়। তো সব মিলিয়ে আর কি পৌঁছে যায় রাত 9:30 9:30 মধ্যে। তো পৌঁছাবার পর জানতে পারেন যে ফরেনার এখান থেকে মানে ঢাকা থেকে এসে সে 4 দিন থাকবে সাতক্ষীরাতে। ওই ফ্যাক্টরির ভেতরে থাকার জায়গা আছে। তো যেহেতু থাকবেন, উনি আবার 2 দিন পরেই ঢাকা থেকে কক্সবাজার একটা ট্রিপ নিয়েছে, এবং সেটা তার খুব ঘনিষ্ঠ বন্ধু, সেটাতে যেতেই হবে তাকে। আর সেটা সে বেশ ভালো টাকা পাবে। আর ওনারাও জানায় যে 4 দিন থাকতে হবে তার সাথে, কিন্তু এই 4 দিন থাকার বদলে যে পেমেন্ট করবে সেটা খুব আহামরি না। তো যেহেতু নামিয়ে দিয়েছে, এটা দিয়ে তিনি চলে যেতে চাইলেন। আর তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়, কিন্তু উনি রাগের মাথায় ওই সময় ওইটা জায়গাটা লিভ করে। তো গাড়িতে আবার তেল ভরে তিনি রওনা দেন। তো
তো আগে আমি বলে রাখি যে আমি লাস্ট একটা স্টোরিতেও বলেছিলাম যে তখন কিন্তু এইসব ঢাকার জায়গা দূরে, এখন যেমন কমিউনিকেশন খুব ইজি ছিল, তখন কমিউনিকেশন অত ইজি ছিল না। তখন অনেক অনেক সময় লাগতো। তো ভোর 6টা থেকে রাত 9টা অলমোস্ট 15 ঘন্টা 20 ঘন্টার কাছাকাছি চলে যায়। পরে রাস্তায় লাগে প্রচণ্ড ক্ষুধা, রাত তখন 12টা বেজে গেছে, তো অলমোস্ট 18 ঘন্টা ড্রাইভ করেছে তিনি। তো চারিপাশ অন্ধকার। তো অন্ধকার বলতে 1985 সাল। এখনই রাস্তায় বের হলে দেখা যায় মাঝে মধ্যে আপনারা যখন ঢাকার বাইরে যাবেন, দুই পাশে শুধু খা খা করতে থাকে, দেখবেন রাতে 2টা-3টার দিকে বাসের মধ্যে থেকে যারা যান একটু উকিমালি দেখবেন যে খা খা করতে থাকে, খালি বাসের লাইটটা পাওয়া যায়। আর তখন 1985 সালের কথা, তখন গাড়ি ঘোড়াও তো এত ছিল না, 2-1টা ট্রাক নাকি যেত 10 মিনিট পর পর। আমারও তখন জন্ম হয়নি। তো যেহেতু বাংলাদেশ দাপড়িয়ে বেড়ায় তিনি, ওনার সাহস ছিল, তো উনি খালি ট্রাক স্ট্যান্ড খুঁজছিল যে কিছু খাওয়া যায় নাকি। আর সেদিন মন মানসিকতা ঠিক না থাকায় তিনি খুঁজছিলেন যে প্রায় 20 ঘন্টা যাবৎ ড্রাইভ করে যাচ্ছেন, কিন্তু মানে টায়ার্ডে তার ঘুম চলে আসছিল, কিন্তু কোনো দোকান পাচ্ছিল না। তিনি লক্ষ্য করেন ঘুম ঘুম চোখে একটা ট্রাক স্ট্যান্ডের মতো কি জানি দূরে দেখা যাচ্ছে, ছোট্ট টঙের দোকান, আশেপাশে কোনো কিছুই নাই। কিন্তু টঙের দোকানটা এমন একটা পজিশনে যেখানে মনে হচ্ছে যে ট্রাক থামবে, মানে বেশ বড় জায়গা নিয়ে। তো যাই হোক, ওখানে কোনো ট্রাক নাই, ট্রাক ছিল না। দুজন লোক চা খাচ্ছিল এবং তাদের দুজনের পুরো শরীর চাদরে ঢাকা, আর তাদের মুখ ঢাকা, মানে দেখা যাচ্ছে না। চা আর একটা পান অর্ডার দিল, এবং যদি পান না খায়, যদি চা না খায়, তিনি ড্রাইভ করতে পারবে না। তো তিনি দোকানদারকে বলে একটা চা দেন, একটা পান দেন। দোকানদার কোনো কথা না বলে পান দিল আর 1 কাপ চা দিল। তিনি চা খেয়ে বলল, বেশ মজার চা তো, 1 কাপ দেন। তো 1 কাপ চা খাওয়ার সময় দোকানদার বলল, আপনার টাকা দেওয়া লাগবো না। তো উনি বলে, কেন? একটা কাম করেন। তিনি অবাক হয়ে বলেন মানে কি? তিনি বলেন, আপনার গাড়িতে 3 জন বৈশা আছে, হ্যাঁ করে একটা জায়গায় নিয়ে যাইতে হবে, টাকা পাইবেন, যা চাইবেন তাই। তো তিনি বলেন, মানে কি? তো তার গাড়িতে, তো আমার গাড়িতে তো আমি কাউকে নিব না, তোমাকে কে বসে গাড়িতে বসে আছে? তো ওখানে ডাকাতির একটা টেন্ডেন্সি ছিল, এখনও আছে, কিন্তু এখন অতটা নাই, কারণ আমাদের হাইওয়ে পেট্রোল থাকে। তখন অনেক টেন্ডেন্সি ছিল, তখন আরও বেশি ছিল। রুলস এত স্ট্রিক্টলি কেউ ফলো করতো না। ইভেন মার্ডার করেও ধান খেতে ফেলে দিলে তখন বোঝা যেত না যে কে মার্ডার করেছে, তখন এত খারাপ অবস্থা ছিল। তিনি দোকানদারকে বলেন, ওই মিয়া, আমার গাড়িতে মানুষ রয়েছে, কে বলছে মিয়া তোমারে? উনি দৌড়ে গাড়ির কাছে যান এবং গেট খুলতে বলেন, ওই মিয়া নামেন কইতেছি, নাইলে সবাই শাবল দিয়ে বিরামো। ওনার গাড়িতে আবার ওই যে গাড়ির ইনস্ট্রুমেন্ট বলতে শাবল ছিল আর কি। তিনি গেট খুলতেই দেখেন ওখানে একজন মানুষ সাদা কাপড়, লাশের কাফন পরা শুয়ে আছে, আর গাড়ির ভেতরে পুরা শরীর ঢাকা। তার গাড়ির সিটগুলো সব নোয়ানো, আর পেছনে 2 জন লোক বসা। তিনি বলতেছেন, কি নামেন। সাথে সাথে তিনি বুকে ব্যথা অনুভব করতে লাগলেন। এটাও শুনতে লাগলেন, এখানে আমাদের নেয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। এই লাশটা দাফন হবে সিরাজগঞ্জের কোনো একটা জায়গায়, কোনো একটা কবরে তোমাকে আমাদের নিয়ে যেতে হবে। তিনি আর নড়তে পারছেন না, স্টিফ হয়ে গেছেন একটা জায়গায়। তার মনে হতে লাগলো যে তার বুকের থেকে কেউ হাতটা বের করে নিবে। কলিজা ছিঁড়ে যাচ্ছে পেটের ভেতর। এর মধ্যে পেছনে যিনি বসা ছিলেন, তিনি মুহূর্তের মধ্যে মাইক্রোসেকেন্ডের মধ্যে তার সামনে চলে আসলো আর বলল, নিতে হবে তোকে, বাড়াবাড়ি করবি, ক্ষতি হবে। আর রাস্তায় আমাদের পছন্দ করে না এমন কিছু লোকজন তো আমাদের ফলো করতে পারে। তো আমরা না বলা পর্যন্ত তুই গাড়ি থামাবি না। এবং মুহূর্তের মধ্যে উনি ভেতরে চলে গেলেন, গাড়ির ভেতর। দোকানদার বলল, আমিও যাব, চল। দোকানদার গাড়িতে উঠতেই দেখা গেল ওনাকে ওখানে আর কোনো দোকান নাই। আর তিনি আর তার মধ্যে নাই। তিনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নটা ভাঙছে না। এটা কি ধরনের স্বপ্ন? এরকম কি স্বপ্ন হতে পারে? ডাকাত না, কিছু না, কিন্তু এরকম জিনিস উনি আগে কখনো ফেস করেন না। এতদিন যাবৎ রাস্তায় গাড়ি চালিয়েছে। একবার রাস্তায় বিশাল গাছ পরে ছিনতাই হয়েছিল, কিন্তু এটা ডিফারেন্ট কেস। তিনি এক দৌড় দিলেন, গাড়িতে না উঠে পাশেই একটা ছোট রাস্তার মতো ক্ষেতের আইলের দিকে চলে গেছে। তিনি নিচে নামতেই দেখে সেই লাশটা পড়ে আছে তার সামনে, এবং কাফনের ভেতর থেকে কথা আসছে, আমাকে নিতে হবে, আমার লাশ পচন শুরু হবে যদি আপনি না নেন। আমি অনেক দিন আগে মারা গেছি। ওনার মাথার উপর যেন আকাশ কয়েকবার ভাঙছে আর পড়ছে। উনি কি দেখছেন উনি জানে না, এটা জানবার কথা না, এটা হবার কথা না। উনি পাগল প্রায় হয়ে যাচ্ছে। উনি মনে করছে যে উনি পাগল হয়ে গেছেন। ওনার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে এখনই। বুকের মধ্যে হাত দিয়ে আছেন, কিন্তু বুঝতে পারছেন না ওনার সাথে কি হচ্ছে, এবং উনি জীবিত অবস্থায় সব দেখছেন।
উনি কিছুতেই কোনো কিছু বিশ্বাস করতে পারছেন না। হাত পা কাঁপছে, শরীর কাঁপছে, নাড়াতে পারছেন না হাত পা কিছুই। হঠাৎ করে গাড়িতে উঠে বসেন এবং স্টিয়ারিংয়ে হাত পড়তেই দেখেন গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে গেল। কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। গাড়ি স্টার্ট দিলেন, চালাচ্ছে, গাড়ি রাস্তা দিয়ে চলছে এবং আপনার পেছনে যদি এমন কেউ বসে আছে যা মানুষের দুনিয়াতে পড়ে না, আপনি কি ফিল করবেন? মরা বাড়িতে যে আতরের গন্ধ আসে সেটা গাড়ির পেছন থেকে আসছে। পাশে কিছুক্ষণ পরপর ওই দোকানদার যায় আসে, দেখা যায় 10 মিনিট পরপর আবার আসে, আবার 10 মিনিট পরপর চলে যায়। কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তিনি খালি এক্সেলেটারে পাড়া দিয়ে আছে। কোথায় আছে তিনি জানেন না, রাস্তা ভুলে গেছেন, কিন্তু পেছন থেকে ডিরেকশন আসছে, ডান দিকে যা, বাম দিকে যা। এইটা কোথায় তিনি জানেন না, আগে তিনি আসেন নাই। হঠাৎ একটা শব্দ আসলো আর বলল, বায়ে ঢুকে যা। একটা সরু রাস্তা, এটা কোথায় তিনি জানেন না, কিন্তু প্রায় 3 ঘন্টা চালানোর পর ফজরের আজান আসছে। রাত তখন 5:30 মতো। রাত অনেক বড়। সেবার রমজান হয়েছিল মে জুনের দিকে, অগাস্টের দিকে হয়েছিল কুরবানি ঈদ। আর যে সময়ের ঘটনা, সে সময় প্রচণ্ড শীত। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে কে জানি ফলো করছে এবং অনেকগুলা মানুষের মতো অবয়ব পেছনে ফলো করছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে না তাকে অনেক জোরে গাড়ি চালাতে হবে। তিনি শরীরে আর কিছু ফিল করতে পারছিল না। এদিকে গাড়িতে একটা ডেড বডি না অন্য কিছু, এটা তিনি নিজেও জানেন না। আর এটা কি সুপার ন্যাচারাল কন্ডিশন নাকি মানুষের কি কাহিনী? কয়েকজন মানুষের অবয়ব ওদের ভেতর হাত দিয়ে ভেদ করে যায়, এরকম অবস্থা। উনি ওই গলি দিয়ে ঢুকেই দুই পাশে শত শত মানুষের অবয়ব দেখতে পেলেন। কেমন জানি তার ভয় করছে, তার অবস্থা খুবই খারাপ, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে না তো? উনি বলেছিলেন যে তার ভয় করতেছে, কই নিয়ে আসছে আমারে। তো তিনি ওনাদেরকে বললেন, দেখেন আমারে ছাইড়া দেন, আমার বউ বাচ্চা আছে, আমার কোনো ক্ষতি করেন না। তারা বলল, তুই আমাদের মেহমান, এখানে একজন মারা গেছে, তুই আমাদের নিয়ে আসছস, তোর ক্ষতি করবো আমরা? এটা রাখ, এটা দিছি, তুই খুশি হয়ে যা, তো আমার তোরে খুশি হয়ে দিছি, রাখ এটা। একটা খাম। বললো, খামটা পরে খুলবি, এখন খুলবি না। আর তুই চাইলে জানাজা পড়ে যেতে পারস, তুই চাইলে জানাজা নাও পড়তে পারস, এটা তোর ইচ্ছা। এটা অন্য একজন মানুষ বলছে তাকে। গাড়িতে যারা ছিল তারা নাই, তারা গাড়ি থেকে নেমে গেছে এবং লাশ নিয়ে লোকজনের ভিড়ে মনে হচ্ছিল তার গাড়িটাকে দুমড়ে মুচড়ে ফেলবে, কিন্তু ওই মুহূর্তে অবয়ব ছাড়া তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। আর ওই মুহূর্তে ফজরের আজান হচ্ছে। তার চোখের সামনে থেকে আস্তে আস্তে সব কেমন খা খা করে খালি হয়ে গেল। আর এই আজানটা ডিফারেন্ট আজান, এই আজানটা কেমন আলাদা আজান, আলাদা কথা। আজানের আসল কথা শুনে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে এটা একটা আজান, কিন্তু ওই আজানের কথা এটা না। তিনি দৌড়ে গাড়িতে উঠেন, গাড়িতে স্টার্ট দিয়ে ব্যাক করে যাচ্ছে ব্যাকে দিয়েই যাচ্ছে। একটা সময় কোনো শেষ পাচ্ছে না, যখন গাড়িটা ফ্রন্ট গিয়ারে দিয়ে আগানো শুরু করলো, তখন ঘুরে ফিরে সেখানেই বারবার চলে আসছে। সকালও হচ্ছে না, মানে সকালের দিকে একটু আভা থাকার কথা, কিন্তু কিসের কি, কোনো আভা নাই। এটা কোন এলাকা? কোনো মানুষ নাই, গ্রামের মানুষ এতক্ষণে তো বের হয়ে যাওয়ার কথা। তিনি দেখলেন যেখান থেকে শুরু করেছেন সেখানে তিনি আবার ফেরত এসেছেন। সেই দোকানদার আসলো, বলল, তুই জানাজাটা না পড়ে গেলে ছুটতে পারবি না, জানাজাটা পইরা যা। তিনি গাড়ি থামিয়ে নামতে একটা কর্নার থেকে বেশ আলো পাচ্ছিলেন, অনেক অনেক আলো, ডিফারেন্ট কিসিমের আলো, না কুপি না হেজা, সাদা ধবধবা আলো। সেখানে কাতারে কাতারে মানুষ দাঁড়ানো, এত মানুষ কোত্থেকে, হাজারে হাজারে মানুষের মতো অবয়ব। তিনি জানাজা পড়লেন, বুঝা গেল এটা জানাজা হচ্ছে। জানাজাতে আল্লাহু আকবার এত মধুর সুরে ডাকা, তিনি পরেই মানে 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 ভুলে যাচ্ছেন যে এখানে থেকে যাবো কিনা। একটু পরে যখন তার হুশ আসে, জানাজা শেষ, তিনি দৌড়ে গাড়ি স্টার্ট দেন এবং সেখান থেকে বের হয়ে মেইন রোডের দিকে চলে আসেন। গাড়ি চালাতে পারছিলেন না কিছুতেই। পরে কখন তিনি ঘুমিয়ে যান তিনি নিজেও জানে না। ঘুম থেকে উঠে দেখেন তিনি সত্যি সত্যি সিরাজগঞ্জের কোনো একটা জায়গায় চলে আসছেন এবং তিনি বলতেও পারে না। তবে যে রাস্তা ধরে এসেছে সেটা সিরাজগঞ্জের রাস্তা পড়ে না। তিনি এর আগেও ঢাকা থেকে কয়েকবার সিরাজগঞ্জে গিয়েছেন, কিন্তু এরকম রাস্তা দিয়ে কখনো যায় নাই। তো যেহেতু সেদিবার সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জের রাস্তা ছিল, কিন্তু এরকম রাস্তা তিনি আগে কখনো মুভ করে নাই আর কি। পরে তিনি ঢাকাতে আসেন এবং বেশ কিছুদিন তার কাশি এবং জ্বর ছিল, যেটা প্রায় 1 মাস তাকে ভোগায়। তার গ্রামের বাড়ি ফেনীতে। সেখানে তার বউ বাচ্চাকে নিয়ে না জানিয়ে তিনি এক মৌলবীর সাথে দেখা করেন। তিনি বলেন যে কোনো জিন হয়তো মারা গেছিল, তাদেরকে কোনো এক জায়গায় নামিয়ে দেওয়ার জন্যই তাকে নেওয়া। সব জিন এক জায়গা থেকে আরেক জায়গায় তুরির মতো যেতে পারে না, জিনদের অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে
তাকে যে জিনরা ধরেছিল, সেখানে ইফরিত জিন ছিল, কয়েকজন ভালো ইফরিত জিন ছিল যারা আহ, তাকে ধরেছিল এবং এরকম তার সাথে কনভারসেশনে গিয়েছিল। তো অনেক দিন গাড়ি তিনি ভাড়ায় চালিয়েছিল এর ঘটনার পরে। পরে 1992 সাল থেকে তিনি আবার গাড়ি চালানো শুরু করেন। তো এর পরে পরে 2000 সালের পর তিনি আর গাড়িটারি চালান না। তো এই গাড়িটা পুরান হয়ে যাওয়ার পর বিক্রি টিক্রি করে দেওয়া হয়। তো ঘটনার মাঝখানে যে ঘটনাটা আমরা শেয়ার করছিলাম, যে একটা খামের কথা, সেই খামের ছবি তিনি আমাদের দেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং সেই খামের মধ্যে তখনকার সময়ের 11,000 টাকা ছিল। টাকাটা তো দেখাতে পারবো না, কিন্তু খামটা আমি দেখাতে পারবো। 1985 সালের 11,000 টাকার সময়ের 1 লাখ টাকা এখনকার সময় 1 লাখ টাকার থেকেও বেশি। তো তার বয়স এখন 71। তিনি নিজে ঘটনাটা শেয়ার করেছেন এবং যাকে শেয়ার করেছেন তিনি আমার পেশেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলো আমার কাছে ভালো লেগেছে বলেই কিন্তু আমি আমার আজকের এপিসোড সাজিয়েছি। তো এই ঘটনাগুলো থেকে কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং কোন ঘটনাটি আপনি আবারও শুনতে চান, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো, যেই ঘটনাগুলো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য
রেডি করি। আপনাদের মানে ভালো লাগা ঘটনাগুলোই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন, তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটি ঘটনা অনেক স্পেশাল, বাছাই করা সেরা ঘটনাগুলো। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এবং যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।